আমাকে শুনতে পাচ্ছেন? ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ওকে, মোটামুটি ক্লিয়ার হলাম যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনাদের সাথে আমার আগে পরিচয় হয় নাই। আপনাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, সেটা আমাদের অফিসের আরো একজন স্যার আপনাদের ক্লাসটা নিয়েছিলেন। তো আমি শর্টলি একটু আমার পরিচয়টা দিয়ে দিই, দেন আমরা ক্লাস স্টার্ট করব। আমার নাম হচ্ছে মিনাদুল আবেদিন। আমি ডিজিটাল মার্কেটিং এবং ডেটা এন্ট্রির ফ্রিল্যান্সার, এবং গত 3 বছর ধরে আমি ডিজিটাল আইটি ইনস্টিটিউটে ডাটা এন্ট্রি ট্রেনার হিসাবে কাজ করে আসছি। আপনারা সহ আমার প্রায় ডিজিটাল আইটিতে প্রায় 103 নাকি 4তম বেস হচ্ছেন আপনারা। সো এতগুলা বেস কমপ্লিট করেছি, সেঞ্চুরি কমপ্লিট করেছি বেশ কিছুদিন হচ্ছে মাত্র। তো আপনারা 3 নাম্বার নাকি 4 নাম্বার বেস 100। সো বেশি সময় দীর্ঘায়িত করব না। আমাদের মডিউলটা অনেক টাইট শিডিউল। এই মডিউলটা মানে একেবারেই শুধুমাত্র ক্লাস রিলেটেড কথাবার্তা বলতে গেলেও 8টা ক্লাসে আমার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি একটু টকেটিভ মানুষ, একটু বেশি কথাবার্তা বলে ফেলি। এগুলা বলতে বলতে দেখা যাচ্ছে যে আমাদের 9-10টা ক্লাস হয়ে যায়। সো এর মধ্যে হতে পারে আমি একটু অসুস্থ থাকতে পারি, দেশের পরিস্থিতি ভালো খারাপ হইতে পারে, ইন্টারনেটের প্রবলেম, ইলেকট্রিসিটি প্রবলেম, বেশ কিছু এই ধরনের কিছু সমস্যার কারণে মাঝে মধ্যে একটা দুইটা ক্লাস গ্যাপ যেতে পারে। যে ক্লাসগুলো গ্যাপ যাবে পরবর্তী ক্লাসে সেই ক্লাসটাই নিব। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আশা করি আপনারা সবাই মডিউল পেয়ে গেছেন। আমি কিছু ইনস্ট্রাকশন দিব। এই ইনস্ট্রাকশনের পরে আমি ক্লাসে ক্লাসের মূল টপিক নিয়ে আলোচনা করব। সো ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে কিভাবে কি আলোচনা করা হয়েছে, আমি ভিডিওটা দেখার সময় সুযোগ হয়নি। সো আমি কিছু ব্যাপার আপনারা আগে শুনলেও আমি একটু রিপিট করি, যাতে করে এইটুকু বলতে পারে যে এইটুকু নিশ্চিত করতে পারে যে আপনারা ইনস্ট্রাকশনগুলো শুনেছেন। সো আমাদের ক্লাস রিলেটেড কিছু কথাবার্তা বলি। ক্লাস রিলেটেড হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হবে প্রতি, আজকে কি বার, আপনাদের গ্রুপেই চলে যাই। আমাদের ক্লাস শুরু হবে, আমাদের ক্লাস চলবে, এখানে দেখেন উপরে আছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এখানে যে টাইমটা দেওয়া হয়েছে 9টা, এটা 9টায় হবে না, এটা 9টা 20-এ শুরু হবে। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা 20-এ ক্লাস শুরু হবে, 11টা পর্যন্ত ক্লাস চলবে। ঠিক আছে। এরপরে আমাদের ক্লাসের টপিকগুলা, ক্লাসের রিলেটেড যে ক্লাসগুলো আমরা নিব এবং মডিউলের যে টপিকগুলো, প্রত্যেকটা টপিক আপনারা 3 ভাবে পাবেন। প্রথমত হচ্ছে যে আপনারা ক্লাসে জয়েন করে আমরা ক্লাসে লাইভ আমাদের ক্লাসের টপিকগুলো পাবেন, শুনতে পাবেন, দেখতে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ক্লাসের ভিডিও রেকর্ডিং ভিডিওটা আমরা ক্লাস শেষ হওয়ার 2-3 ঘন্টার মধ্যে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, এই গ্রুপেই দিয়ে দিব, এখান থেকে পাবেন এবং এটা লাইফ টাইম সারা জীবন থাকবে। তৃতীয়ত হচ্ছে যে যেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি মূলত লাইভ ক্লাসে, সেই টপিক রিলেটেড আমাদের প্রি রেকর্ডেড ভিডিও আছে, আগে থেকে রেকর্ড করা ভিডিও আছে। ওই ভিডিওগুলো শর্ট শর্ট ছোট ছোট ভিডিও, ওই ভিডিওগুলো দিয়ে দিব, ওখান থেকেও আপনারা ক্লাস রিলেটেড টপিকগুলো আপনারা পাবেন। ঠিক আছে। তো এটা ক্লাস শেষ হওয়ার 2-3 ঘন্টার পরেই আপনারা পেয়ে যাবেন, কারণ ক্লাসটা রেকর্ডিং হয়, এগুলা কনভার্ট হয়, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাওয়ার পর ওখান থেকে লিংক আপনাদের সাথে শেয়ার করলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে যে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেছি। অনেকে বলবে যে কি জানি বলে হোয়াটসঅ্যাপ কোনো করা হয় নাই। হোয়াটসঅ্যাপ করলে অনেকগুলো প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপে নাম্বারগুলো মোটামুটি দেখা যায়। তো অনেকে ওখান থেকে অনেকের সাথে নাম্বার নিয়ে দুষ্টামি ফাইজলামি করে, এগুলো কন্ট্রোল করা, এত ক্রাউড, কেউ কারোর সাথে প্রবলেম করতেছে, এগুলো ঠিকঠাক করা, এগুলো সময় হয় না আমাদের। আমরা যারা ফ্রিল্যান্সিং করি এবং আদার্স অফিস করি, এটা আমাদের পক্ষে একেবারেই সম্ভব হয় না। এত ব্যস্ত সময় যায়, মাঝে মধ্যে খাওয়া দাওয়া পর্যন্ত খুবই অবস্থা খারাপ হয়ে যায়।
ঠিক আছে? তো এগুলা করার সুযোগ নাই। মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা যারা যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন করার ইনস্ট্রাকশনটা ভালোভাবে বুঝেন নাই, পড়তে সেইভাবে ইনস্ট্রাকশন ফলো করেন নাই, আপনারা ক্লাসে মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন না। এখানে বলা আছে আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বেস নাম্বার মেনশন করে মেসেজ করবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। মেসেজ দিতে হবে, কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবো না আপনারা কোন বেসের। তারপর আমাকে মেসেজ দিলে এরপর আমি মেসেজ রিকোয়েস্ট বা স্প্যাম থেকে খুঁজে খুঁজে আপনাদেরকে মেসেজের গ্রুপে অ্যাড করে নিব। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন নাই, মেসেজ করেন নাই, তারা গ্রুপে অ্যাড হতে পারবেন না। গ্রুপে অ্যাড হওয়ার জন্য একটাই নিয়ম, এই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে। যারা করেছেন সবাইকে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, ফলো দিয়ে ইয়া করলে হবে না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই মেসেজ দিবেন। মেসেজে লম্বা কাহিনী লেখার দরকার নেই, শুধু বেস নাম্বারটা লিখে দিলে হবে 403। অনেকে হাই দিয়ে বসে থাকে এবং উনি আশা করে বসে থাকে আমি ওনাকে হ্যালো বলবো, উনি আমাকে কেমন আছে বলবে, আমি ওনাকে ভালো আছি বলবো, আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করবো, এরকম ধরে বসে থাকে। এই সময়গুলো নাই। হাই হ্যালো সালাম আদাব গুড মর্নিং গুড নাইট বলার সুযোগ নাই। ডিরেক্টলি বেস নাম্বারটা মেনশন করে দিবেনই, আমি আপনাকে অ্যাড করে নিব। এত এক্সট্রা কথা বলার কোনো সুযোগ নেই। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র প্রফেশনাল ক্লাস রিলেটেড ডিসকাশন করার জন্য। এর বাইরে কে কোথা থেকে বলছেন, আমি চিটং থেকে ঢাকা যাওয়ার কেউ আছেন কিনা, আমার 1 কেজি ডাল নেওয়া লাগবে, চাউল নেওয়া লাগবে, আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, গুড মর্নিং, মানে টাইম অনুযায়ী প্রেসক্রিপশন আকারে গুড মর্নিং, গুড নাইট, গুড গুড নুন, এগুলো জিজ্ঞেস করার গ্রুপ এটা না। এটা হচ্ছে কি একেবারেই প্রফেশনাল একটা গ্রুপ। এখানে আপনার কোর্স রিলেটেড কাজের প্রয়োজনে, কোর্স রিলেটেড, কোর্স থেকে কোনো কিছু জানার, শেখার, দেখার থাকলে সেটাই নিয়ে প্রশ্ন করবেন। এছাড়া কোনো মেসেজ দেওয়ার দরকার নেই, শুধু শুধু অযথা থামস আপ করার দরকার নেই। বুঝতে পারছেন? আপনারা যদি মনে করেন, আপনারা একটু দেখেন যে আপনাদের এই গ্রুপে আপনারা আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা হচ্ছেন যে 85 জন। এবার আপনি হিসাব করেন, 80 জন করে যদি হয়, আমার 104 নাম্বার বেস একটা আপনারা, 104 ইন্টু 80, তার মানে 8300 জন পার্টিসিপেন্ট। 8300 জন, 104টার জন্য 104টা গ্রুপ আছে। প্রত্যেক গ্রুপে থেকে যদি 10 জন করেও মেসেজ করে পার ডে, আমাকে রোবট হয়ে যেতে হয়। অনেক কষ্ট হয় এই মেসেজগুলো দেখে দেখে প্রবলেমগুলো সর্ট আউট করা, প্রবলেমগুলো সলিউশন করা, মেসেজগুলো রিপ্লাই করে তাদের কি কি প্রবলেম আছে এগুলো আইডেন্টিফাই করা, তারপর মানে যা প্রয়োজন হয় সেটা সলভ করা খুবই টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে কেউ যদি হাই হ্যালো গুড মর্নিং এই ধরনের মেসেজ দিয়ে বিরক্ত করেন না, ওই গ্রুপে আমি আর যাওয়া বন্ধ করে দিই। এগুলো খুবই উইয়ার্ড লাগে। দেখা যাচ্ছে যে ওই যে রাখাল বয় এবং আহ, রাখাল বয় এবং কি বাঘের গল্প মনে হয়, ওই যে চিল্লায় না যে আমাকে বাঘে খাচ্ছে বাঘে খাচ্ছে, গেল মানুষ গেল, দেখা গেছে যে তাকে কি হইলো না, বাঘে খাচ্ছে না, সে দুষ্টামি করলো, সে মজা নিল, হেসে উড়াই দিল। এইভাবে 2 বার 3 বার করছে, মানুষ বারবার গিয়ে হতাশ হয়েছে। পরে যখন তাকে সত্যি সত্যি বাঘে খেয়ে ফেলছে, দেখা যাচ্ছে ওই দিন আর কেউ যায় নাই। সবাই মনে করতেছে সে মনে হয় আগের মতো দুষ্টামি করতেছে, সেদিন সেদিন কিন্তু তাকে বাঘে সত্যি সত্যি খেয়ে ফেলছে। ঠিক তেমনি আপনারা মেসেজে হাই হ্যালো গুড মর্নিং থামস আপ লাইক করবেন, ইমোজি দিবেন, এগুলো দিতে দিতে 2 একবার আমি যাব। যখন দেখা যাচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কেউ কিছু জিজ্ঞেস করে না, সবাই সবকিছু জানে, তখন তো আমার এখানে মেসেজ রিপ্লাই করার দরকার হবে না, তখন আমি আর গ্রুপে আসি না। সো এই ধরনের কাজ করলে আপনারাই লুজার হবেন, আপনারাই লুজার হবেন। সো নিজে লুজার হবেন না, অন্যকে, অন্য যারা এখানে আসছে তাদেরকে লুজার বানাবেন না। তো গ্রুপটা অনেক বেশি প্রফেশনাল। কেউ কারো কথা, কোনো কথা পছন্দ না লাগলে তাকে হিট করার দরকার নাই, তার সাথে আহ, লেগে যাওয়ার জন্য, বকাঝকা করার জন্য যা দরকার নেই। এটার জন্য আমি আছি। কোনো কথা, কোনো প্রশ্ন যদি কারো যদি অমানবিক মনে হয়, আমি নিজে থেকেই তাকে ওয়ার্নিং করবো, না হলে গ্রুপ থেকে রিমুভ করে দিব। সো কেউ কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। আপনারা অনেক বড় টিম হয়ে আসছেন, ফ্রিল্যান্সিং করতে টিমের প্রয়োজন হয়। সো এইটা আপনাদের জন্য একটা অ্যাসেট যে একটা টিম হয়ে আমরা কাজ করতেছি। যেমন আপনি একটা ফেসবুক পেজও যদি ওপেন করেন ডিজিটাল মার্কেটিং কাজ করতে গিয়ে, তখন আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, সবাইকে রিকোয়েস্ট করলেন যে আমার এই পেজে সবাই একটু লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। এইটুকু বললে 85 জনের মধ্যে আপনার 30টা লাইক আসলে, 30টা লাইক আসা চারটিখানি ব্যাপার না, ঠিক আছে? ইউটিউব চ্যানেল থাকলে একটু গ্রুপে দিয়ে দিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, 30টা সাবস্ক্রাইব আসা মানে কম না। তো এটা অনেক বড় একটা টিম এফোর্ট, আমরা টিম নিয়ে কাজ করব, সেজন্য বারবার রিকোয়েস্ট করতেছি গ্রুপটাকে প্রফেশনাল রাখবেন, ব্যক্তিগত বন্ধু বান্ধবের গ্রুপের মতো বানায় ফেলবেন না, ঠিক আছে?
আর তেমন বেশি ইনস্ট্রাকশন আর নাই। সো সবাই ক্লাসে রেগুলার থাকবেন এবং ক্লাসে কিছু বাড়ির কাজ টাড়ির কাজ থাকবে, এগুলা করার চেষ্টা করবেন। আমি আরো একটা ফ্রিল্যান্সিং সাপোর্ট একটা গ্রুপের লিংক আপনাদেরকে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপও দিচ্ছি, এখানে চ্যাট বক্সও দিচ্ছি। সবাই এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে দেন। আমি ক্লাস শেষ করার পরে এই গ্রুপে অ্যাড ইয়া দিয়ে দেন, জয়েন রিকোয়েস্ট দিয়ে দেন। আমি ক্লাস শেষ করে সবাইকে অ্যাড করে নেব। এটা ফ্রিল্যান্সিং সাপোর্ট গ্রুপ, আমি আমার সমস্ত সাপোর্ট এই গ্রুপে দিয়ে থাকি। আর একটা হচ্ছে যে আর একটা ইউটিউবের লিংক আপনাদেরকে আমি দিব, একটা ইউটিউবের লিংক দিব। ওই লিংকটা ওই লিংকে গিয়ে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ওখান থেকে যাবতীয় আমাদের ক্লাসের ভিডিও থেকে শুরু করে এগুলো পাবেন, এবং হচ্ছে কি পরবর্তী আমাদের যে আপডেটগুলা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যে আপডেটগুলো Hello guys. আমাদের থাকে, সেই আপডেটগুলো আমরা এই গ্রুপে দিয়ে থাকি, এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, না হলে পরবর্তী আপডেট পাবেন না। এবং আমাদের কোর্সের পরে যে আমরা রেগুলার যে আপডেটগুলো আনি ওগুলো পাবেন না। তো এটা চ্যানেলের লিংকও দিয়ে দিচ্ছি, এটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই। মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখতেছি। ওকে, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন নাই, ইনস্ট্রাকশন যা দিয়েছি ফলো করে রাখেন। ক্লাস শেষ হওয়ার পরে সবাইকে অ্যাড করে নেওয়া হবে, আবার আমি বসে সবাইকে অ্যাড করে নেব। এবার আসি, আমরা মডিউল নিয়ে আলোচনা করব। মডিউলটা ওপেন করার পরে আমি স্ক্রিন শেয়ার করে দেবো, সবাই আমার স্ক্রিন দেখতে পাবেন। আমি মডিউলটা একটু ওপেন করি। হয়তো আমার কথাবার্তা একটু কড়া মনে হচ্ছে অনেকেরই, মনে হতেই পারে, সমস্যা নেই। আস্তে আস্তে ক্লাস যখন করবেন একটা আইডিয়া হয়ে যাবে যে আমার কেমন লাগতেছে। আপনাদের জন্য স্বাধীনতা আছে। আপনারা যদি কারো যদি আমার ক্লাস করতে খারাপ লাগে, আমার কথাবার্তা ভালো না লাগে, আমাকে একটু অ্যাগ্রেসিভ টাইপের মনে হয় বা একটু কঠিন করে কথাবার্তা বলতেছি মনে হয়, আপনাদের সবার সবার জন্য সুযোগ আছে যে যেই অ্যাডমিনের মাধ্যমে ভর্তি হয়েছেন ওনাকে জাস্ট বলবেন যে আমার এই স্যার ভালো লাগতেছে না, আমাকে একটু দয়া করে অন্য কোনো বেসে দিয়ে দিলে মনে ভালো হয়। এই সুযোগটাও আপনার জন্য আছে, আমাদের ডিজিটাল আইটি ইনস্টিটিউট এই সুযোগটা আপনাকে দিবে যে অন্য কোনো স্যারের আন্ডারে অন্য কোনো বেসে অ্যাড হয়ে যেতে পারবেন। আমাদের অনেক ভালো ভালো ট্রেনার আছেন। আমার আমার শুরুর দিক থেকে আমার কথাবার্তাগুলো একটু সবার একটু কষ্ট হয়, আর আমি একটু স্পিডে কথাবার্তা বলি। অনেকের হার্ড লাইন মনে হয়, আসলে এখানে একটু হার্ড না হলে আপনারা শিখবেন না। ফ্রিল্যান্সিং এতটা সোজা না। ফ্রিল্যান্সিং কি জিনিস এখন আমরা একটু আলোচনা করব। আমি মডিউল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। একটু জাস্ট কেউ একজন একজন মেসেজ করে বললে হবে যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। কেউ একজন একটু স্ক্রিন ইয়া করলে বললে হবে, মেসেজ করে বললে হবে, মাইক অন করা লাগবে না। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে ফাইন। আর সবাইকে বলতে হবে না। ওকে ওকে, বুঝতে পেরেছি, সবাইকে বলতে হবে না। ওকে, আচ্ছা। সো আজকে আমাদের প্রথম ক্লাস। আমি ক্লাসের রেকর্ডিংটাও চলতেছে, সবকিছু আমার মাইক স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে। আশা করি আমাকে ভালোভাবে শুনতেও পাচ্ছেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের টপিকে। আমাদের ক্লাসের প্রথম ক্লাসের যে টপিকগুলো আছে, এখানে 4টা 5টা থিওরিটিক্যাল টপিক আছে, দেন আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজও আছে। তো থিওরিটিক্যাল টপিকগুলো আমাদেরকে একটু জানতে হবে। থিওরি না জানলে আমাদের অনেক কিছু অজানা থেকে যাবে, সেজন্য আমরা থিওরিটিক্যাল আলোচনাগুলো একটু করব, দেন আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। আজকের পর থেকে আর কোনো থিওরিটিক্যাল আলোচনা থাকবে না, সবগুলো প্র্যাকটিক্যাল কাজ স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখানো হবে। ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 এর প্রথম যে টপিকটা দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। দ্বিতীয় টপিকটা আছে হোয়াট ইজ আউটসোর্সিং। এটাকে এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা আসলে জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং। এখানে ঘাবড়ানোর কিছু কোনো কারণ নেই, ইংলিশে বলতে হবে না, বাংলায় যে কোনো তিনজন, আপনাদের মধ্যে যে কোনো তিনজন যদি বলতে চান ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি, বাংলায় বলতে পারবেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার কি ধারণা, আউটসোর্সিং সম্পর্কে আপনার কি ধারণা, এটুকু বাংলায় বলতে চাইলে বলতে পারেন। যে কেউ মাইক অন করে বলতে পারবেন। মাইক অন করার পারমিশন আশা করি হ্যাঁ আছে। যে কেউ বলেন, মাইক অন করে বলেন ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি। আমরা এই কাজগুলো করার পরে, এই কাজগুলো শেখার পরে, ডাটা এন্ট্রি কাজ স্কিল ডেভেলপ করার পরে আমরা ফ্রিল্যান্সিং যেহেতু করব, তো এই সম্পর্কে আমাদের জানতে হবে। না জানলে তো এই ডাটা এন্ট্রি কাজ শিখে আমরা আমাদের পাড়ার দোকানে কম্পিউটারে সিভি রাইটিং করব না, মেমোরি কার্ড লোড করব না, পাসপোর্ট সাইজ 5 মিনিটে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করব না। আমরা ইন্টারন্যাশনালি
রেমিটেন্স যোদ্ধা হিসাবে, ফ্রিল্যান্সার হিসেবে ইন্টারন্যাশনালি গ্লোবালি কাজ করব। তো গ্লোবালি কাজ করতে গেলে, তো গ্লোবালি যে প্ল্যাটফর্মে যেই কাজগুলোই আপনি করবেন সেটা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে কি হয়? তো এই জন্য কার কি ধারণা আছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে একটু শেয়ার করতে পারবেন। স্যার আমি বলবো। শিওর শিওর, সবাই উন্মুক্ত, যে কোনো তিনজন বলুন, বলেন। স্যার সহজ ভাষায় যদি ফ্রিল্যান্সিং বলতে চাই তাহলে হচ্ছে যে অন্যের কাজটা নিজে করা, আর আউটসোর্সিং হচ্ছে যে মানে হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করানো। ভেরি গুড, সুন্দর বলেছেন। আর কেউ আছেন? আর কেউ আছেন যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বলতে কিছু বুঝেন বা কোনো আইডিয়া আছে? আচ্ছা, সময় নষ্ট করবো না, আপনারা অনেকেই আছেন, অনেক ব্রেইনি ব্রেইনি ট্যালেন্টেড স্টুডেন্ট এখানে আছেন, বাট সবার সামনে কথা বলা, আমরা আমাদের সময় আমরা এরকম করতাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকতে আমি সবকিছু পারি, কিন্তু দাঁড়িয়ে যে বলতে হবে, সবার সামনে যে বলতে হবে, এটার জন্য বলতাম না। আবার এর মধ্যে যদি বলতে গিয়ে কিছু ভুল হওয়ার ভয় তো থাকেই, যে সবাই হাসি হাসি দিয়ে ফেলবে, স্যার মনে হয় বকাঝকা দিবে, এরকম একটা ভাব সবারই থাকতো। সমস্যা নাই, অনেকেই আপনারা জানেন ফ্রিল্যান্সিং কি। সো সময় নষ্ট না করে আমি বলি যে ফ্রিল্যান্সিং, আমি মূলত আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম মানুষের ধারণা। এখন আপনাদের এখানে যারা 30+ পার্টিসিপেন্ট আছেন, আপনাদের ম্যাক্সিমামের ধারণা ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি মুক্ত পেশা। আমি জাস্ট এইটুকু শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। অত্যন্ত শুনতে খুব খারাপ লাগলেও অত্যন্ত দুঃখের ব্যাপার হলো এটা সত্যি যে ফ্রিল্যান্সিং কখনোই মুক্ত পেশা নয়। ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হয় একটা পর্যায়ে গিয়ে, মুগ্ধর মতো হতে পারলে, শহীদ মুগ্ধর মতো হতে পারলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য মুক্ত পেশা। কারণ মুগ্ধ এমন একটা অবস্থানে চলে গেছে, সে প্রায় 30 থেকে 40 হাজার ডলার আর্ন করেছে। এই ধরনের, যেমন আমি ফাইবার থেকে লেভেল 2 সেলার হয়েছিলাম, আপওয়ার্কে আমার প্রায় 350 জব ডান ছিল, মানে 350 জব আমার করা হয়ে গেছে। এই ধরনের কাজ যখন, এই ধরনের যখন আপনাদের হবে, প্রোফাইল যখন আপনাদের হবে, এই ধরনের অবস্থানে যখন আসবেন, তখন আপনাদের জন্য ফ্রিল্যান্সিংটা মুক্ত পেশা হবে। আপনি বাছাই করে করে, দেখে শুনে শুনে যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা আপনি করলেন, ইচ্ছে না হলে প্রোফাইলটা আপনি অফলাইন করে রেখে চলে গেলেন, যতদিন পরে ইচ্ছে করে ততদিন পরে এসে আপনি আবার কাজের জন্য সার্চ করতে পারলেন কি। কিন্তু প্রথম কাজ পাওয়ার জন্য, প্রথম ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে এসে একটা দুইটা কাজ, 5টা 10টা কাজ, 2টা 3টা কাজ রেগুলার প্রতি মাসে 5টা 6টা কাজ পেলেও, প্রতি মাসে 5টা 6টা কাজ পেলেও প্রথম 2 বছর পর্যন্ত এই কাজটাকে কখনোই কোনোভাবে আপনাকে মুক্ত পেশা হিসেবে ভেবে নিতে পারবেন না। এটাকে যদি মুক্ত পেশা ভাবেন, এটার সাথে একেবারে পরিপূর্ণভাবে যুক্ত কখনো হতে পারবেন না। তো ফ্রিল্যান্সিংটাকে আমি কখনোই, আমরা যারা ফ্রিল্যান্সার ছিলাম, ফ্রিল্যান্সার কাজ করেছিলাম, তো তাদের কারোই কখনোই এই পেশাটাকে মুক্ত পেশা হিসেবে মনে হয় নাই। কারণ আপনার একটা বিজনেস আছে, এটা আপনার একটা বিজনেসের মতোই। আপনার বিজনেসটা আপনার জন্য মুক্ত পেশা কখন হবে? যদি মনে করেন গেলে গেলাম, না গেলে নাই, আমার তো আর এত টাকার দরকার নাই, আমার টাকা দিয়ে কি হবে, অনেক টাকাই তো আছে, একদিন না গেলে না হলে আমার অল্প টাকাই আর্ন হবে না, এই ধরনের চিন্তা ভাবনা করলে হ্যাঁ এটা আপনার জন্য মুক্ত পেশা। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এভরি ক্লায়েন্ট কাউন্টস, যদি মনে করেন যে প্রত্যেকটা কাস্টমারই আমার জন্য জরুরি, প্রত্যেকটা ক্রেতাই আমার জন্য জরুরি, সেক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যেটা আপনার মুক্ত পেশা। আপনাকে কোনো ক্রেতা যাতে আপনার কাছ থেকে ফিরে না যায় সেটার জন্য আপনার বিজনেসটা রান রাখতে হবে। এরকম ভাবে চিন্তা ভাবনা করলে আপনার নিজের বিজনেসটাও আপনার নিজের জন্য মুক্ত পেশা নয়। মুক্ত পেশা তখন হবে যখন আপনি কেয়ার করলেন না যে দরকার নাই, অথবা আপনি যদি মনে করেন যে আমার তো যাওয়ার দরকার নাই, বিজনেস তো রান হচ্ছে, আমার ছোট ভাই, আমার বাবা, আমার ভাই, বা আমি লোক দিয়ে কাজ করতেছি, তারা তো করতেছে, আমি হাওয়ায় মিঠাই খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেড়াই, তাহলে এটা আপনার জন্য মুক্ত পেশা। এইখানে ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি নিজের একটা ব্যবসার শুরুর দিকে যে অবস্থানটা থাকে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি রান করার পরে শুরুর দিকে যে অবস্থানটা থাকে, আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হয়, কাস্টমারকে প্রচুর পরিমাণ মূল্যায়ন করতে হয়, প্রচুর পরিমাণ সুন্দর করে কথাবার্তা বলতে হয়, অনেক কম দামে ভালো অফার করতে হয়, ফ্রিতে সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা থেকে যায়। এই ধরনের একটা অবস্থান ফ্রিল্যান্সিং এ হয়ে যায় শুরুতে। যখন নতুন নতুন যখন আপনি মার্কেট প্লেসে আসবেন, আপনি যখন কোনো ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে যে যে কোনো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আগে আপনি একটু সার্চ করে নেবেন। যেমন আমি আপনাদেরকে একটু যদি সার্চ করে দেখাই,
আপনারা যে ক্যাটাগরিতে কাজ করতে আসবেন, যেই যেই মার্কেট প্লেসে কাজ করবেন, সেই মার্কেট প্লেসে আপনি যদি আজকেও যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আপনার অবস্থানটা কোথায় হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা একটা মার্কেট প্লেস, মুগ্ধকে এই মার্কেট প্লেস থেকেই কি শোক শোক প্রকাশ করা হয়েছে। মানে ইসরায়েলের এই মার্কেট প্লেস মুগ্ধর মৃত্যুতে এই মার্কেট প্লেস ফেসবুকে তার জন্য শোক প্রকাশ করেছে। এবার চিন্তা করেন মুগ্ধের অ্যাকসেপ্টেন্সটা মার্কেট প্লেসের জন্য কতটুকু ছিল, মুগ্ধের কন্ট্রিবিউশনটা এই মার্কেট প্লেসে কতটুকু ছিল বলে এই মার্কেট প্লেসের অ্যাডমিন মুগ্ধের জন্য কি করেছে, শোক প্রকাশ করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। যাই হোক, দেখেন আমি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করেছি। ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, কপি পেস্ট, টাইপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্সেল, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, না লিড জেনারেশন। এখানে বেশ কিছু তার সাব ক্যাটাগরি পেয়েছে। এই মেইন ক্যাটাগরিতে 46,000 প্লাস কি আছে, রেজাল্টস আছে। 46,000 প্লাস প্রোফাইল আছে। আপনি যদি এখানে আসেন, 46,000 প্লাস মানে এখানে 50,000 হতে পারে, 60,000 হতে পারে, 52,000, 58,000, 57,000, যা হোক হতে পারে। 46,000 প্লাস মানে 50-এর নিচেই হবে মনে হয়, 50-এর বেশি হলে 50 প্লাসই হইতো। যাই হোক, তো 46,000 অলরেডি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি আছে, ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে সার্ভিস অ্যাভেলেবল আছে। তো আপনি যদি এখন আসেন, সরি, আপনি যদি এখানে এখানে আসেন 46,000 প্লাসের পরে আপনি আসবেন, তাহলে আপনার অবস্থানটা হচ্ছে কি এতজনের পরে। আপনাকে এতজনের সাথে ফাইট করে বিট করে কাজ পেতে হবে। তাহলে সেই শুরুর দিক থেকে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন। স্ক্রিন আমাকে সবাই দেখতে পাচ্ছে। শারমিন চৌধুরী ম্যাডাম, আপনি আপনার সেটিং টেটিং একটু চেঞ্জ করে নেন, দেখতে পাবেন আমাকে সবাই দেখতে পাচ্ছে। সো এই ক্যাটাগরিতে কাজ পেতে হলে যে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে আমরা গাইডলাইন দেখাই দিব আপনাকে। সেই গাইডলাইন অনুযায়ী সময় দিতে হবে, ডেডিকেশন দিতে হবে, হার্ডওয়ার্ক থাকতে হবে, তাহলে কাজ পাবেন, না হলে কাজ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তো ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আমার কাছে মুক্ত পেশা মনে হয় নাই, যারা স্ট্রাগল করছে তাদের কারো কাছে মুক্ত পেশা মনে হয় নাই। বই পুস্তক আর্টিকেল জার্নালে ফ্রিল্যান্সিং এর বাংলায় হচ্ছে কি মুক্ত পেশা। তো আমি বই পুস্তক জার্নালের ভাষায় না বলে প্র্যাকটিক্যালি বলি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি নিজের মেধা, কোয়ালিটি, এক্সপেরিয়েন্স, পটেনশিয়ালিটি, প্রফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি, স্কিল, সবকিছুর বিনিময়ে, সবকিছুর ইউটিলাইজেশনের পরে পৃথিবীর যে কোনো কান্ট্রির দ্বিতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের কাজ যদি আপনি করে দিয়ে তাদের কাছ থেকে বিনিময়ে টাকা নেন, এই পুরো প্রসেসটাকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। আপনি আপনার সমস্ত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতাকে কাজে লাগিয়ে পৃথিবীর যে কোনো দেশের কাজ, পৃথিবীর একদম যে কোনো দেশের কাজ অনলাইনের থ্রুতে যদি আপনি কাজটা সম্পাদন করে দ্বিতীয় পক্ষকে হ্যান্ড ওভার করেন, বিনিময়ে এটার জন্য আপনি অনারারিয়াম নেন, তাহলে পুরো প্রসেসটাকে ফ্রিল্যান্সিং বলে। ঠিক আছে, যে ব্যক্তি কাজটা করে দেয় তাকে ফ্রিল্যান্সার বলে, আর যে কাজটা সম্পাদিত হয় সেটাকে ফ্রিল্যান্সিং বলে। পক্ষান্তরে আউটসোর্সিং হচ্ছে যে একটু আগে যে ভাইয়াটা বলেছেন, খুবই সুন্দর বলেছেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি আমি আমার নিজের কাজ ছাড়া অন্যের কোনো কাজ কোনো টাকার বিনিময়ে অনলাইনের থ্রুতে করে দেওয়াটাকে ফ্রিল্যান্সিং বলে। আউটসোর্সিং হচ্ছে কি আমি নিজের কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করাই নেওয়াটাকে আউটসোর্সিং বলে। একদম 100% সঠিক। আউটসোর্সিংটা বাংলাদেশে খুব কম হয়, উন্নত বিশ্বে খুব বেশি হয়। কারণ হচ্ছে কি বাংলাদেশে এখনো পর্যন্ত পারিশ্রমিক খুব কম, মানে উম, উম, মজুরি কম, প্রোডাকশন কস্ট কম। যেমন আমি বলি যে বাংলাদেশে একটা 1,000 ভিজিটিং কার্ড কি করতে, 1,000 ভিজিটিং কার্ড ডিজাইন করে প্রিন্ট করতে, যেটা স্বাভাবিক একদম অ্যাজ ইউজুয়াল যেই কাগজটা আমরা ব্যবহার করি ভিজিটিং কার্ডের জন্য একেবারে ফর্মালটা, সেটা করলে ডিজাইন সহ মাত্র 400 টাকা দিয়ে 1,000 কার্ড করে ফেলা যায়। কিন্তু উন্নত দেশে এই 1,000 কার্ড করতে হলে ওনাকে প্রায় 10-15 হাজার টাকা ব্যয় করতে হয়। সেই জায়গায় আমরা যারা খুঁটিনাটি ডিজাইন করে ডিজিটাল মার্কেটিং করে শুধুমাত্র ডিজাইন করার জন্য আমরা প্রায় $50, $100 নিই ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য। এবার ভিজিটিং কার্ডে একটা লোগো ডিজাইন করতে, একটা বিজনেসের লোগো, শুধুমাত্র একটা লোগো ডিজাইন করার প্রায় $300-400 পাওয়া যায়। তো তারা ওখানে আউটসোর্সিং বেশি কেন হয়,
বেশি হওয়ার কারণ হচ্ছে কি ওখানকার ইয়া পারিশ্রমিক বেশি, মজুরি খরচ বেশি। কম্পিউটার দোকান থেকে আমরা একটা কম্পিউটারের একটা পেজ টাইপ করে নিতে আমাদের 20 থেকে 30 টাকা বা 25, সর্বোচ্চ 30 টাকা, হচ্ছে বেশি কোনো দামে পেজ টাইপ করা হয় না। উন্নত দেশে এই ধরনের কাজগুলো করতে হলে 400-500 টাকা খরচ করতে হয়। তো এই জন্য তারা এটা অনলাইনের থ্রুতে বাংলাদেশের যেই দেশগুলোতে মজুরি কম, পারিশ্রমিক কম, কম দামে টাকা কাজ করে নিয়ে ফেলা যায়, সেই ধরনের দেশগুলোতে তারা কাজগুলো দিয়ে দেয়। এবং সেই ধরনের দেশের মধ্যে আমরাও আছি, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে অন্যান্য ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের মধ্যে খুব ভালো অবস্থানে আছে, এবং বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার মানে কম্পারেটিভলি অন্যান্য দেশগুলোর চেয়ে প্রায় মোটামুটি আপনাকে 3-4 নম্বরে রাখা যায়, বাংলাদেশকে 3-4 নম্বরে রাখা যায় ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে। সো বুঝতেই পারতেছেন যে আমার কাজটা আমি মানে আমার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে আমি অন্য কারো কাজ করে দেওয়ার পুরো ব্যাপারটাকে ফ্রিল্যান্সিং বলে, এবং বিনিময়ে টাকা নেওয়ার ব্যাপারটাকে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে আর কি। যে কাজটা করে তাকে ফ্রিল্যান্সার বলে। তখন ধরে আউটসোর্সিং হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর পুরো বিপরীত। ফ্রিল্যান্সিং হচ্ছে কি যে কাজ করে সে হচ্ছে ফ্রিল্যান্সার। আউটসোর্সিং হচ্ছে কি যে নিজের কাজটা বা নিজের ব্যক্তিগত কোনো কাজ, অফিসিয়াল কোনো কাজ বা কোনো একটা কোম্পানির কাজ তারা নিজে না করে বা নিজের লোক দিয়ে না করে অনলাইনের থ্রুতে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন ব্যক্তিকে হায়ার করে তাদের কাজটা করাই নেওয়ার প্রসেসটাকেই আউটসোর্সিং বলে। যে কাজটা করা হয় সেটাকে আউটসোর্সিং বলে। আর যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে দিতে সেটাকে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ আমরা করি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আউটসোর্সার বলে হয়। ঠিক আছে? তাহলে আউটসোর্সার এবং ফ্রিল্যান্সারের মধ্যে সম্পর্ক হচ্ছে কি মার্কেট প্লেসের মানে বাজারের শপিং মলের ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক। যে আহ, ইয়াগুলা বিক্রি করতেছে, কাপড় চোপড় বিক্রি করতেছে দোকানদার, সে হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা যারা কিনে নিচ্ছি আমরা হচ্ছে আউটসোর্সার, তাদের কাছ থেকে তাদের সার্ভিসটা আমরা কিনে নিচ্ছি। ঠিক তেমনি মার্কেট প্লেসে বায়াররা আমাদের সার্ভিস কিনে নেবে, ডাটা এন্ট্রি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাপস ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে কি আরো অনেক কিছু আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ধরনের কাজগুলা আমরা আমাদের সার্ভিস হিসেবে বিক্রি করি বলে আমাদেরকে ফ্রিল্যান্সার বলে, বিক্রেতা বলা হয়। আর যারা আমাদের এই সার্ভিসগুলো কিনে নেয় তারা ক্রেতা বা বায়ার বলা হয়। ঠিক আছে? আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে কারো আর কোনো মিসকনসেপশন হবে না। অনেকেই বলে যে মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইকে তো কোথাও কিছু করতে দেখি না, কোথাও যায় না, বাসায় বসে থাকে, কি করে? তো শাশুড় মশাই বললো যে আমার আমার জামাই আউটসোর্সিং করে। আসলে সে আউটসোর্সিং করে না, সে বাসায় বসে ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে? তো অনেকে আবার বলে যে ছেলে তো অনার্স মাস্টার্স পাস করে ফেলেছে, ঘরে বসে থাকতেছে, অনেকদিন ধরে দেখতে পাচ্ছি চাকরি বাকরি কিছু করে না নাকি? বলে কি না, আমার ছেলে টাকা ইনকাম করে, সে আউটসোর্সিং করে। সে আসলে আউটসোর্সিং করে, সে ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি ওয়ার্ক। এই ডাটা এন্ট্রি ওয়ার্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে হয়। আমরা যখন ক্লাস 8 থেকে পাস করে ক্লাস 9-এ উঠি, আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আসে যে আমাদের ক্যারিয়ারটা আগামী 5-10 বছর পরে আমরা কোথায় নিয়ে নিয়ে যেতে যাচ্ছি। আমি কি লয়ার হতে যাচ্ছি? আমি কি ডাক্তার হতে যাচ্ছি? আমি কি বিজনেসম্যান হতে যাচ্ছি? আমি কি ব্যাংকার হতে যাচ্ছি? আমি কি পাইলট হতে যাচ্ছি? কি হতে যাচ্ছি সেটা এই ক্লাস 9-এ উঠেই আমাদেরকে ডিটারমাইন করতে হয়। তো ওখানে এসে আমরা দেখি যে আমাদের কোন গ্রুপটা আমরা নিব, কোন গ্রুপে পড়াশোনা করে আমি আমার ক্যারিয়ারকে কোথায় নিয়ে যেতে যাচ্ছি, সেটার একটা সিদ্ধান্ত আসে। কিন্তু ঠিক তেমনি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আপনি ডাটা এন্ট্রি ক্যাটাগরিটাকে কেন চুজ করেছেন সেটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। হোয়াট ইজ ডাটা এন্ট্রি? এই ডাটা এন্ট্রি সম্পর্কে আপনি কতটুকু বুঝেন, কি আপনার আইডিয়া আছে? একেবারে না জানলে যতটুকু জানেন ততটুকুই আমাদের সাথে শেয়ার করেন, যে কোনো তিনজন বলেন। হোয়াট ইজ ডাটা এন্ট্রি ওয়ার্ক? ডাটা এন্ট্রি আসলে কি সেটা কতটুকু বুঝেন সেটা একটু বলবেন প্লিজ, যে কোনো তিনজন। ডাটা এন্ট্রি সম্পর্কে জানেন এরকম কেউ নাই আপনাদের মধ্যে? 33 হ্যাঁ আমি প্লাস বলতে পারি। পার্টিসিপেন্ট। বলেন বলেন। ভাইয়া ডাটা এন্ট্রি হলো এমন একটা বিষয় যেখানে বায়ারের কিছু
তথ্যের প্রয়োজন হয়, যেমন কোনো একটা বিজনেস নেমটা প্রয়োজন হয় মাঝে মাঝে, আবার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট বা এমন কিছু একটা এক্সেল শিট বা গুগল শিটে আমাদের করে দেওয়াকেই ডাটা এন্ট্রি মূলত বলা হয়। এটুকুই জানি আমি। ধন্যবাদ। আর কেউ আছেন? আর কেউ আছেন কিছু ডাটা এন্ট্রি সম্পর্কে বলবেন? আর কেউ আছেন? আর ডাটা এন্ট্রি হচ্ছে যে হুম, বিভিন্ন বা গুরুত্বপূর্ণ তথ্যকে কোনো অফিস সফটওয়্যারের মাধ্যমে ইনপুট করাটা হচ্ছে ডাটা এন্ট্রি। ওকে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, তো ওনারা মোটামুটি বলেই ফেলছে। তো ডাটা এন্ট্রি হচ্ছে কি, আমরা একটু যদি শব্দগুলো যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। ডেটা মানে আমরা যেটা বুঝি, ডেটা মানে হচ্ছে কি তথ্য, ইনফরমেশন, উপাত্ত বলা হয়। এই তথ্য, উপাত্ত বা ইনফরমেশন কোনো একজন দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বা কোনো কোম্পানির রিকোয়ারমেন্টস অনুযায়ী তথ্যকে সাজানো, সংরক্ষণ করা, সংগ্রহ করা, তারপর হচ্ছে কি এন্ট্রি করার পুরো প্রসেসটাকেই ডাটা এন্ট্রি বলা হচ্ছে। তো এরকমের মধ্যে কি কি হতে পারে, যে একটু আগে যে ভাইটা বলেছেন, এমন হতে পারে যে আপনাকে একটা ওয়েবসাইট দিয়েছে, বলা হয়েছে এখানে 1000 মানুষের ইনফরমেশন এখানে আছে, ওখান থেকে আমাকে শুধুমাত্র ওই 1000 মানুষের নাম, ডেজিগনেশন, ওনাদের মোবাইল নাম্বার এবং ওনাদের ইমেল অ্যাড্রেস, যদি কোনো ব্যক্তিগত যদি কোনো ওয়েবসাইট থাকে সেগুলো, এই ধরনের তথ্য বায়ার যখন চায়, ওই তথ্যগুলা কালেক্ট করে বায়ার যে ফরম্যাটে আপনার কাছ থেকে চাইবে সেই ফরম্যাটে বায়ারকে করে লিপিবদ্ধ করে সেই ফরম্যাটে কাজ সম্পূর্ণ করে বায়ারকে হ্যান্ডওভার করার পুরো প্রসেসটাকে ডাটা এন্ট্রি বলা হচ্ছে। তো এইখানে ডাটা অনেক রকমের ডাটা হতে পারে। এই ডাটা লিখিত হতে পারে, এই ডাটা পিকচার আকারে হতে পারে, এই ডাটা অডিও হতে পারে, এই ডাটা ভিডিও হতে পারে। ভিডিও একটা নিউজ আপনার কাছে আসছে, এই নিউজটা একটা তথ্য, এই নিউজটা একটা ইনফরমেশন। যদি আপনাকে বলে এমনও যদি কাজ দেয় যে দেখা যাচ্ছে যে যমুনা টেলিভিশনে এই কোটা আন্দোলনের শুরু থেকে কোটা আন্দোলনের শেষ পর্যন্ত কতগুলা ভিডিও তারা পাবলিশ করেছে, সেই সমস্তগুলা ভিডিও লিংক আমাকে দেন, এবং কোন ভিডিওটা কয় তারিখ কয়টা বাজে দিয়েছে এটা আমাকে দেন। এটা যদি বলা হয়ে থাকে তাহলে এটাও একটা ডেটা এন্ট্রি কাজ। ঠিক আছে? তো ডেটাটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, লিখিত হতে পারে, হার্ড কপি, কাগজে কলমে হতে পারে। ঠিক আছে? যে কোনো ধরনের তথ্য কোনো একজন দ্বিতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান রিকোয়ারমেন্টস অনুযায়ী তাকে গুছিয়ে সংরক্ষণ করে সাজিয়ে দেওয়ার পুরো প্রসেসটাকে ডেটা এন্ট্রি বলা হচ্ছে। ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরের প্রশ্ন আছে হচ্ছে হোয়াট ইজ মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা মার্কেট প্লেসটা কি, এটা নিয়ে যদি কারো যদি কোনো ইয়া থাকে, আইডিয়া থাকে, একটু মার্কেট প্লেস সম্পর্কে বলবেন। মার্কেট সম্পর্কে আপনারা কি বুঝেন, মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেসটা হলো এমন একটা জায়গা যেখানে বায়াররা এসে কাজের জন্য এমপ্লয়ার খোঁজে। ঠিক আছে ভাই? যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.কম, এগুলো সবগুলো একটা মার্কেট প্লেস, যেখানে কাজগুলা থাকে ওইখান থেকে অ্যাপ্লাই করে আমরা কাজটা করে তাদের দিতে পারি। জি, একটা ধন্যবাদ। আর কেউ বলবেন? আচ্ছা, আর কারো কোনো রেসপন্স পাচ্ছি না, মানে আপনারা কি জানেন না, বুঝতেছেন না ব্যাপারটা? আমি ক্লাসের মাঝখানে গিয়ে একটা কথা প্রায়শই বলি, সেটা হচ্ছে যে যদি কেউ কোনো কথাবার্তা না বলে, কোনো প্রশ্ন না করে, কোনো কিছু জানতে না চায়, তখন আমার আমার দুইটা ধারণা হয়। হয় আপনারা সবাই খুব ভালোভাবে বুঝছেন সেজন্য কোনো প্রশ্ন করতেছেন না, না হয় একেবারেই বুঝেন নাই বলে কিছু জিজ্ঞেস করতেছেন না। তবে আমি একেবারেই বুঝেন না সেটা আমি মানতে নারাজ। কারণ এত কষ্ট করে এত লাউডলি কথাবার্তা বলা, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত কথা বলে সমস্ত কিছু পাই পাই করে বুঝে দেওয়ার পর যদি না বুঝেন, তাহলে বলবো যে আপনি ক্লাসে এমনি এমনিতে আসছেন, শুধু সময় নষ্ট করতে আসছেন, ক্লাসে আপনি একেবারে অমনোযোগী, সেটার জন্য আপনি জানেন না। তাহলে আমি এটা মানতে একেবারে নারাজ যে বুঝতেছেন না। তাহলে না বুঝলে তো আপনি জিজ্ঞেস করবেন। এত স্পষ্ট করে ডিটেইল আলোচনা যেখানে করা হয় সেখানে না বোঝার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তো হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেসটা মূলত হচ্ছে কি একটা বাজার বুঝাই। যেমন আমাদের কাঁচা বাজার একটা মার্কেট প্লেস, আমাদের শপিং মল একটা মার্কেট প্লেস, তারপর হচ্ছে কি অনলাইন ই কমার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে যেমন দারাজ, এটাও একটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস সেটাকে বোঝায় যেখানে দুইজন দুইজন ব্যক্তি
দুই বা তার অধিক ব্যক্তি যেই প্লেসে দাঁড়িয়ে, যেই জায়গাতে কোনো একটা প্রোডাক্টের সেবা গ্রহণ বা প্রদানের মাধ্যমে যেই মানিটারি ট্রানজাকশনটা যেই প্লেসে সংঘটিত হয় সেই প্লেসটাকে মার্কেট প্লেস বলা হয়। এখানে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে। দুই দুই পক্ষের মধ্যে সেবা প্রদান এবং গ্রহণের মাধ্যমে যে একটা মানিটারি ট্রানজাকশন যেই প্লেসে সংঘটিত সেটাকে মার্কেট প্লেস বলা হচ্ছে। এখন দুইটা পক্ষ যখন বলা হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, বললে কি তাহলে এটা কি মার্কেট প্লেস হবে? তাহলে এখানে দুইটা পক্ষ আছে। তারপর বার্সেলোনা ব্রাজিল, সরি আর্জেন্টিনা ব্রাজিল যদি বলা হয় সেখানে কি সেটাকে কি মার্কেট প্লেস বলা হবে? মার্কেট প্লেস বলা হবে না। দুইটা পক্ষের মধ্যে অবশ্যই তাদের মধ্যে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক থাকতে হবে। এই ক্রেতা এবং বিক্রেতার সমন্বয় যে প্লেসটাতে সংঘটিত হয় সেই জায়গাটাকে মার্কেট প্লেস বলা হয়। আমি একটা জায়গায় আমার আম, তারপর হচ্ছে কি কাঁঠাল, জাম, লিচু, আপেল, কমলা নিয়ে বসে আছি, সেই জায়গায় কখনোই জীবনে একবারের জন্য হলো কোনো একজন ক্রেতা ওখানে যায় নাই, সেটা কখনো মার্কেট প্লেস হবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি সামান্য ছোট্ট একটা কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনার মতো করে আরো কয়েকজন মানুষ ওখানে জড়ো হয়ে গেছে, তারা জিনিস বিক্রি করার জন্য নিয়ে আসছে, সেখানে সচরাচর মানুষ গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসতেছে, ওই জায়গাটাকে মার্কেট প্লেস বলা হয়। একেবারে সিম্পল করে দিলাম, যেমন আমাদের শপিং মলগুলো মার্কেট প্লেস, ঠিক তেমনি আমাদের মার্কেট, আমরা যে ক্যাটাগরিতে মার্কেট প্লেসে কাজ করবো সেই মার্কেট প্লেসেও হচ্ছে যে আমরা আমাদের নিজেদের প্রোফাইল তৈরি করে রাখবো এবং আমরা কি কি সার্ভিস দিই সেটা নিয়ে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করব। এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে বায়াররা এসে আমাদেরকে নক দিবে। কিছু কিছু প্ল্যাটফর্মে বায়াররা এসে নক দেয়, অথবা কিছু কিছু প্ল্যাটফর্মে বায়াররা এসে কাজ দিয়ে যায়, সেই কাজের আন্ডারে চাকরির মতো করে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। বায়ার যদি আপনার চাকরি, আপনি যেটা অ্যাপ্লাই করছেন সেটা যদি বায়ারের পছন্দ, তাহলে আপনাকে শর্ট লিস্ট করবে। পরে শর্ট লিস্ট 8-10 জন 20 জনকে শর্ট লিস্ট করবে, ওদের মধ্যে ওনার বেস্ট যাকে মনে হয় তাকেই। ঠিক আছে। তো আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করবো সেখানে আমাদের আমাদের দোকান খুলে, আমাদের ব্যবসা খুলে বসে রাখবো, মানে হচ্ছে অ্যাকাউন্ট খুলে বসে রাখবো। অ্যাকাউন্টটাকে, দোকানটাকে আমরা অনেক ভালোভাবে ডেকোরেট করবো, মানে হচ্ছে কি অ্যাকাউন্টটাকে আমরা 100% সুন্দর করে অ্যাট্রাকটিভ ভাবে, আই ক্যাচি ভাবে প্রোফাইলটাকে সাজাবো। সাজানোর পরে আমরা অপেক্ষা করব যে দ্বিতীয় পক্ষ কখন আসবে আমার সার্ভিসটা কিনে নেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে যে এরকম মার্কেট প্লেসের মধ্যে যেটা ভাই একটু আগে বললো যে ফাইবার আছে, তারপর হচ্ছে কি কেওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, আপওয়ার্ক আছে, তারপরে পিপল পারাওয়ার আছে, 99 ডিজাইন আছে, গ্রাফিক রিভার আছে, ট্যাপটাপ.কম আছে, টাফটাল.কম আছে। এরকম করে প্রায় শত শত মার্কেট প্লেস আছে। তবে এর মধ্যে সবচেয়ে রিমার্কেবল, উল্লেখযোগ্য যে মার্কেট প্লেস গুলোতে সাস্টেনেবল কাজকর্ম করা যায় এবং যেটা থেকে অনেক ভালো ক্যারিয়ার আছে, সেই মার্কেট প্লেস গুলোর মধ্যে হচ্ছে কি ফাইবার, ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্ক.কম, পিপল পারাওয়ার.কম। ঠিক আছে, এই কয়টা। তো এই কয়টাতে আমরা কাজ করা শিখবো। এই কয়টাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজ অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে কি হোয়াট টাইপ অফ ওয়ার্ক উই উইল লার্ন ইন দিস কোর্স। আমরা আসলে এই কোর্সে কি কি শিখবো, এই প্রশ্নটা হচ্ছে কি আপনাদের পক্ষ থেকে আমার কাছে। তো এই যে যদি আমি আপনাদের জিজ্ঞেস করি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, জিজ্ঞেস করছি, অনেকেই বলতেই পারেন না, শুধু দুজন বলেছে। আউটসোর্সিং কি, ডাটা এন্ট্রি কি, মার্কেট প্লেস কি জিজ্ঞেস করছি, কেউ বলতেই পারেন না, একজন বা দুজন বলছেন। কিন্তু এই কোর্সে আমরা কি কি শিখবো সেটা জিজ্ঞেস করলে তো আপনারা কিছুই বলতে পারবেন না। সেজন্য এই প্রশ্নটা হচ্ছে কি আপনাদের পক্ষ থেকে আমার কাছে, যে আপনারা আসলে এই কোর্সে ভর্তি হচ্ছে কি কি শিখাবে বলা হয়েছে। তো এই যে মডিউলটা, আমাদের ক্লাসের যে মডিউলটা, আশা করি আপনারা সবাই মডিউলটা পেয়েছেন। আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে। আচ্ছা, সো হোয়াট টাইপ অফ ওয়ার্ক উই উইল লার্ন ইন দিস কোর্স, এই কোর্সে আমরা কি কি শিখবো সেটা হচ্ছে কি আমরা, আমি যদি এখন বলি যে ডাটা এন্ট্রির কথা তো বলেছি, কেউ বলতে পারেন নাই। এখন আমি যদি বলি আমরা ডাটা এন্ট্রি শিখবো, লিড জেনারেশন থেকে শিখবো, আমরা ডাটা স্ক্রেপিং শিখবো, ডাটা মাইনিং শিখবো, আমরা ওয়েব রিসার্চ শিখবো, ওয়েব স্ক্রেপিং শিখবো, কন্টেন্ট রাইটিং শিখবো, কন্টেন্ট
রাইটিং সিস্টেম শিখবো, রিজিউম রাইটিং শিখবো, আমরা ফাইল কনভার্সন শিখবো, এরপর হচ্ছে কি ইমেল কালেকশন শিখবো, বিপিএন ইউজ করা শিখবো। তো এগুলো যদি আমি আপনাদেরকে সিরিয়াল বা যদি বলতে থাকি অনেকগুলো বলা যাবে। এগুলা বললে আপনারা কিচ্ছু বুঝবেন না, ডাটা এন্ট্রি বুঝতেছেন এগুলো তো বোঝার প্রশ্নই আসে না। সো এগুলো যে মডিউলটা দেখতে পাচ্ছেন মডিউলের সাথে আপনারা মিলাই দিবেন প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে। ঠিক আছে, এইগুলো যদি আপনাদেরকে বলি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরাবে, বুঝবেন না। তো আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই, আমাদের এই কোর্সে আমরা ততটুকু শিখবো ডিজিটাল সরি ফ্রিল্যান্সার হিসেবে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পৃথিবীর যে কোনো কাজ করার জন্য যতটুকু ডাটা এন্ট্রি স্কিল প্রয়োজন হয় ততটুকু আমরা এই কোর্স থেকে শিখবো। এখানে যদি আমি লিড জেনারেশন, ডাটা বলি, ডাটা মাইনিং, ডাটা স্ট্রাটেজি বলি, কিছু বুঝবেন না। এগুলো আমরা আস্তে 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 যেই ক্লাসে যেই টপিক নিয়ে আলোচনা কথা। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে কি এমএস ওয়ার্ড ফাইল ফরম্যাটিং। এমএস ওয়ার্ড ফাইল ফরম্যাটিংটা কি? আমরা ডেটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদের এই এমএস ওয়ার্ড ফাইল ফরম্যাটিং এই কাজগুলো আমাদেরকে মাস্ট জানতে হবে। আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক অ্যাডভান্সের, একটু আগে যে বাইটা কথা বলছেন ফ্রিল্যান্সার.কম চিনে, পেপাল সরি ফাইবার.কম চিনে, ফ্রিল্যান্সার.কম চিনে, আপওয়ার্ক চিনে, উনি অনেকটা অ্যাডভান্স আমার মনে হচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অনেক অ্যাডভান্স, শুধু কাজ পাওয়ার যে গাইডলাইনটা আছে সেটা পাওয়ার জন্যই। তো এই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে আপনাকে অফিস ফান্ডামেন্টাল জানতে হবে, মাইক্রোসফট অফিস জানতে হবে। মাইক্রোসফট অফিস ছাড়া ডাটা এন্ট্রি দিয়েও কোনোভাবে চিন্তা করা যায় না, কারণ এই ডাটা এন্ট্রির সমস্ত কাজ মাইক্রোসফট অফিস দিয়ে করতে হয়। যদিও এখন কিছুটা আপডেট আসছে, এখন আমরা গুগল ডক্স এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে ফেলতেছি, গুগল শিটের মধ্যে আমরা এক্সেলের কাজ করে ফেলতেছি। তো অনেক কিছু আপডেট হচ্ছে, যদিও এগুলা অফিস ফান্ডামেন্টালস এর ইয়ার মধ্যেই পড়ে, আন্ডারেই পড়ে। তো আমরা মাইক্রোসফট অফিস হচ্ছে কি পুরো একটা মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস এর একটা অনেক বড় একটা কমপ্লিট প্যাকেজ। ওই প্যাকেজ থেকে আমরা তিনটা প্রোগ্রাম শিখবো। সেই তিনটা প্রোগ্রামের মধ্যে থাকবে হচ্ছে কি আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এই তিনটা প্রোগ্রামের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল থাকবে। এই তিনটা প্রোগ্রাম আমরা মূলত শিখবো। মাইক্রোসফট অফিসটা হচ্ছে কি অফিস ফান্ডামেন্টালস এর অনেকগুলো প্রোগ্রামের একটা কমপ্লিট একটা প্যাকেজ। সেই প্যাকেজ থেকে আমরা জাস্ট তিনটা প্রোগ্রাম আমরা শিখবো, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, তো আপনাকে ডাটা এন্ট্রি কাজ করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড কাজ করতে পারতে হবে, প্রত্যেক ধরনের কাজ বায়ার যেভাবে চাইছে সেভাবে করতে জানতে হবে, আদারওয়াইজ। আচ্ছা, তো এই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের অবশ্যই মাইক্রোসফট অফিসের প্রয়োজন হবে। আমরা মাইক্রোসফট অফিস আপনাদের সবার কাছে হয়তো আছে, অনেকের কাছে নাও থাকতে পারে। তো মাইক্রোসফট অফিস এর অনেকগুলা ভার্সন আছে। আমরা এই ভার্সনগুলোর মধ্যে কোন ভার্সনটা আমরা ব্যবহার করবো এরকম একটা প্রশ্ন আমরা পেতে পারি। সো আমি বলবো যে ঘাবড়ানোর দরকার নাই। মাইক্রোসফট অফিসের অনেকগুলো ভার্সনের মধ্যে আমরা একেবারে লেটেস্ট ব্যবহার করবো না, একেবারে ব্যাকডেটেড ব্যবহার করবো। আমরা মাঝে মাঝে একটা ভার্সন ব্যবহার করবো, যে ভার্সন থেকে আমরা ডিটেইলস আমরা সমস্ত কাজ। সো ওই মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা অনেকগুলো ভার্সনের মধ্যে আমরা কোন ভার্সনটা ব্যবহার করব। আমি মূলত অনেকগুলো ভার্সনের মধ্যে বেশি ব্যাকডেটেড না আবার বেশি আপডেটেড না, মাঝামাঝি একটা ভার্সন ব্যবহার করার জন্য সাজেস্ট করি, কারণ ওই ভার্সনের মধ্যে মাইক্রোসফট অফিসে ওয়ার্ডের কাজ আপনারা শিখলে পরে অন্য যে কোনো ভার্সনে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু একটু আপডেট ভার্সনে যদি আপনি শিখেন, আপনি অন্য জায়গায় কাজ করতে গিয়ে যদি ওই আপডেট ভার্সনটা না পান, আপনি এই যে এভারেজ যে ভার্সনটা আছে ওইটাতে আপনি আর কাজ করতে পারবেন না, সবকিছু আপনার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে, খোঁজাখুঁজি হয়ে যাবে, খুঁজে পাবেন না। তো সেজন্য এমন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ শিখবো, মানে এমন একটা ওয়ার্ডের মাইক্রোসফট অফিসের ভার্সনে কাজ করবো যে ভার্সন থেকে আমরা ব্যাকডেটেও কাজ করতে পারবো, ব্যাকডেটের যেই প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে কাজ করতে পারবো এবং আপডেটের গুলোতে কাজ করতে পারবো। খুবই স্মুথ একটা সিস্টেম।
হ্যাঁ মাইক্রোসফট 360 টা সো আপডেট রাইট। সো তো মাইক্রোসফট, ওটাতে সরি, মাইক্রোসফট 360 যেটা একটা নতুন একটা ইয়ে আছে যেটা কোনো মাইক্রোসফট। সমস্যা নাই। আপনার যদি আগে থেকে যদি আপডেট ভার্সন থাকে, আমি যে ভার্সনের কথা বলতেছি এখন যে বাজারে অ্যাভেলেবল ভার্সন হচ্ছে কি 2003, 2007, 2010, 2013, এগুলো তো অনেক 2016, ব্যাকডেটেড। 2019 এবং হচ্ছে কি মাইক্রোসফট 365 একটা আসছে, অফিসে হ্যাঁ 365 এটা আসছে। এটা এখন আপনার লেটেস্ট যতই আপডেট আপডেট ঠিক ভার্সন আপনি আছে। কাজ করতে চান কোনো সমস্যা নেই। তবে আমি কাজ শেখাবো হচ্ছে কি 2010 ভার্সন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যে ভালো কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ নাই, বেশি আপডেটের মাইক্রোসফট অফিস যদি আপনি ডাউনলোড করেন ইনস্টল করেন আপনার পিসিতে ভালো সাপোর্ট পাবেন না এবং স্লো হয়ে যাবেন। তো সেজন্য আমরা সবার কথা চিন্তা ভাবনা করে মাঝামাঝি একটা ভার্সন ব্যবহার করার চেষ্টা করছি, যেটা এখনো পর্যন্ত আপনার সমস্ত কাজ করে দেওয়া যাচ্ছে। এবং ঠিক তো আছে, সেই হ্যাঁ বুঝতে ভার্সনটা হচ্ছে কি পারছি। মাইক্রোসফট অফিস 2010। যারা মাইক্রোসফট অফিস 2010 না থাকে, আপনারা আগে থেকে আপডেট ভার্সন আছে, তাহলে আপনারা চেঞ্জ করার দরকার নাই, 2010 করার দরকার নাই। যাদের আগে থেকে 2003 বা 8 আছে, সো যাদের নাই তাদের জন্য আমি একটা লিংক দিচ্ছি। এই লিংকটা সবাই মাথায় রাখবেন যে এমন কোনো সফটওয়্যার নাই যেটা এই ওয়েবসাইটে পাওয়া যায় না। তো এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ভাবে যে কোনো ধরনের কি বের করতে পারবেন, ওয়েবসাইট নিতে পারবেন। এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি ওল্ড ভার্সনও পাবেন, আপডেট লেটেস্ট ভার্সনটা পাবেন। এখানে এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি গেট ইনটু পিসি। আমি এই লিংকটা আপনাদেরকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব। মেসেঞ্জার গ্রুপে যাবে কিনা তো জানি না, মেসেঞ্জার হ্যাঁ গ্রুপে লিংক যাবে দিয়েছি। সমস্যা নেই। এটা যাবে না, মেসেঞ্জার গ্রুপে এটা যাবে না, কারণ এই ওয়েবসাইটটা, ভাইয়া লিংকটা দিয়ে দিলেই হবে, লিংকটা যাবে। লিংকটা দিয়ে দিয়েছি আমি। লিংকটা এই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, লিংকটা দিয়ে দিয়েছি। এই লিংক থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। সফটওয়্যার ডাউনলোড করার সিস্টেমটা কি, এই যে ডাউনলোড কথাটা বলতেছি, ইউটিউব থেকে আমার এই ভিডিওটা মনে হয় তারা রিমুভ করে দিতে পারে। কোনো ধরনের কোনো সফটওয়্যার ডাউনলোড করা, ভিডিও ডাউনলোড করে কোনো কিছু দেখানো যায় না, এটা ইউটিউব ভায়োলেশনের মধ্যে পড়ে যায়। তারপরে বলে যখন ফেলছি কিছু করার নাই। আপনারা এখানে সার্চ করবেন, আমি এখানে মাইক্রোসফট অফিস 2010 দিয়ে সার্চ করেছি। দেখেন মাইক্রোসফট অফিস 2010 এর মধ্যে আরো অনেকগুলা ভার্সন আছে, এগুলো দেখবেন। তো এখান থেকে মনে করেন আমি এখন এটা ডাউনলোড করতে যাচ্ছি, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাব, দেখেন নিচের দিকে ডাউনলোডের অপশন আসবে। এই যে ডাউনলোড, দেখেন ডাউনলোড 64 বিট। এখানে এসে নিচের দিকে যখন দেখবেন, এই যে এটা তো একটা, হ্যাঁ এই দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, এই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা প্রায় 4.3 জিবি। অনেক সময় লাগবে, যাদের আইডিএম আছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে, তাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এইভাবে ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড করার পরে, ডাউনলোড করার আগে, ইনস্টল করার আগে দেখেন এখানে একটা কি আছে, ভিডিও আছে। এই ভিডিওটা দেখে নেবেন। বিফোর ইনস্টলিং সফটওয়্যার ইউ মাস্ট ওয়াচ দিস ইনস্টলেশন গাইড ভিডিও। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে একটা ভিডিও পাবেন। এই ভিডিওটা আপনারা দেখে নিলে পরে আপনি কিভাবে ইনস্টল করতে হবে সেটা আপনারা জেনে যাবেন। ভাইয়া, জি, জি ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার কথা বলছিলেন, তো রিকোয়েস্ট মেসেঞ্জার পাঠাইছি গ্রুপে অ্যাড হওয়ার আপনাকে। জন্য বেশ কয়েকবার বলেছি এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওই ইনস্ট্রাকশনটা ফলো করলে অ্যাড হয়ে যেতে পারবেন। একটা নোটিশ দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে, ওই গ্রুপটা ফলো করে, ওই ইনস্ট্রাকশনটা ফলো করে। আচ্ছা, তাহলে এবার আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাচ্ছি। আমি মাইক্রোসফট অফিস ওপেন করতেছি। মাইক্রোসফট অফিস ওপেন করার সিস্টেম হচ্ছে কি, একেবারে অফিসিয়াল ইনস্টল সিস্টেম হচ্ছে কি, আমরা এইখানে, তার আগে একটু কথা বলি যে যারা আপনারা এক্সপার্ট আছেন, অ্যাডভান্স লেভেলের আছেন, আপনাদেরকে একটু বলি আমাদের এই কোর্সটা একেবারে অ্যাডভান্স থেকে, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো যারা আগে থেকে একটু অ্যাডভান্স আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কয়েকটা ক্লাস আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, এই ক্লাসগুলো আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন। পরবর্তী 4 নাম্বার 5 নাম্বার ক্লাসগুলো থেকে আপনাদের ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং মনে হবে, তখন আপনারা মনোযোগ সহকারে না দেখবেন। না না ভাইয়া আমি বলি, আমরা যদি মানে আমি পুরোপুরি জানি না, যতটুকু জানি আমি আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে বাকিটা হবে না। আমরা আমাদের এই এই লাইনে আমাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স। আমি 4 বছর ধরে করতেছি। আমাদের ডিজিটাল আইটি আজকে অনেক বছর ধরেই
পুরা বাংলাদেশে ফ্রিল্যান্সিং ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন। আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স এই লাইনে আছে, আমরা জানি। সবার কথাটা চিন্তা করে আমরা কোর্সটা একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে সাজিয়েছি। তো এই জন্যই যারা একটু অ্যাডভান্স লেভেলে তাদের জন্য তাদেরকে রিকোয়েস্ট করতেছে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। যেগুলো আপনারা জানেন মনে করেন এগুলোকে একটু ইগনোর করে অথবা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। আর আপনি যতটুকু জানেন তার চেয়ে মনে হয় ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। সেই মন জি জি মানসিকতা জি, থাকলেও ক্লাসগুলোতে জয়েন করে একটু বাকি সবাইকে একটু শেখার সুযোগ দিয়ে দিবেন, করে দিবেন, সেটার শিওর জন্য আমি শিওর রিকোয়েস্ট শিওর করবো। ভাই, জি ভাইয়া, ওকে সো ওকে ওকে ওকে। আমরা মাইক্রোসফট অফিস, আপনি আপনার কম্পিউটারে ম্যাক্সিমাম কম্পিউটারে মাইক্রোসফট অফিস থাকে। যেখান থেকে আপনি কম্পিউটার বা ল্যাপটপ পারচেস করবেন ওখানে তারা এটা দিয়ে দেয়, সেকেন্ড হ্যান্ড কিনলে ওখানেও থাকে। যদি আনফরচুনেটলি না থাকে তখন আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যদি আপনি ডাউনলোড করে ইনস্টল করেন, আপনার পিসির যত ধরনের অ্যাপস আপনি ইনস্টল করবেন সেই অ্যাপসগুলো পেয়ে যাবেন একেবারে কম্পিউটারের বাম পাশে কর্নারে একটা স্টার্ট মেনু বা স্টার্ট বাটন আছে। ওখানে যখন ক্লিক করবেন আপনার কম্পিউটারে কত সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে সবগুলো এদিকে দেখা যাবে, আপনার মোবাইলের মেনুর মতো। ঠিক আছে, তো এখান থেকে আমি বাছাই করে আমার যেই সফটওয়্যারটা আমি ওপেন করতে যাচ্ছি কাজ করার জন্য সেটা আমি খুঁজে নিব। মাইক্রোসফট অফিস, এটা এম সিরিয়াল, দেখেন এখানে এ বি সি ডি সিরিয়াল আছে। তো মাইক্রোসফট অফিস এম সিরিয়াল, আমি নিচের দিকে যাই। এই যে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসে যখন আমি ক্লিক করব দেখেন বললাম না মাইক্রোসফট অফিস হচ্ছে কি অনেকগুলো প্রোগ্রামের একটা কমপ্লিট একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে খুঁজে বের করব। মাইক্রোসফট এক্সেলও এখানে আছে, দেখেন মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে দেখা যাবে, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা আপাতত ওপেন করবো। আমি এখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে কি একেবারেই বেসিক কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। ঠিক আছে, একেবারে অফিসিয়াল ওয়েতে দেখিয়েছি। এখন আরো কত শর্টকাট আছে এগুলো ওপেন করার, সেই শর্টকাটগুলো আমি একটু দেখার চেষ্টা করবো। তো দেখেন শর্টকাটের মধ্যে হচ্ছে কি আমি এখানে রাইট বাটন ক্লিক করবো অথবা কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডারে রাইট বাটন ক্লিক করবো। এখানে নিউতে গিয়ে এখানে যেভাবে রিফ্রেশ করি, নিউতে গিয়ে এখানে যেভাবে নিউ ফোল্ডার ওপেন করি সেভাবে নিউতে গিয়ে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে। মাইক্রোসফট ওয়ার্ড যখন ক্লিক করবো দেখেন একটা ফাইল হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করলে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখেন আমার কম্পিউটারের নিচে ডেস্কটপের একেবারে কি দেখেন টাস্ক বারে দেখেন এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা লোগো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যখন আমি ক্লিক করি অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো বলতে পারেন এখানে আমি কিভাবে এটাকে এনেছি। আমি কিভাবে, আমি একটু দেখাই। আমি রাইট বাটন ক্লিক করার পর এটাকে আনপিন ফ্রম টাস্ক বার করে দিই। আনপিন ফ্রম টাস্ক বার করেছি, আমি এখানে ক্লোজ করি, দেখেন এটা এখান থেকে চলে গেছে। তো এখন আমি যদি এটাকে এখানে আনতে চাই তাহলে কিভাবে আনবো? তো প্রথমত আপনি একবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমি রাইট বাটন ক্লিক করার পর এটাকে পিন টু টাস্ক বারে ক্লিক করলে এটা এখানে থেকে যাবে। দেখেন ক্লোজ করে দিল, এখানে এখানে থেকে যাচ্ছে। আরো একটা ওয়ে আছে, যদি আপনি এখানে এই ধরনের কোনো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সুযোগই না পান, আপনি এই পিন করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট বারে যাবেন, তারপর হচ্ছে কি মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আছে, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে মোর, মোরে গিয়ে দেখেন পিন টু ট্রান্সফার। আমি এখানে ক্লিক করলে নিচে যেটা ট্রান্সফার আছে না এখানে, এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন চলে আসছে। তারপর থেকে যতবারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চান তখন যতবার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন তখন আপনারা এখানে এই ওয়ার্ডের এই বাটনটাতে ক্লিক করে দিলেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড তো ওপেন করেছি। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা কিছু সামান্য পরিচিতি নিই। পরিচিত হওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে উপরে একটা বার দেখা যাচ্ছে, দেখেন লাল বার। আমি বারটাকে একটু ছোট করে বড় করে ভালোভাবে দেখা যায় মতো করে। তো দেখেন একটা বার আছে, এখানে লেখা আছে ডকুমেন্ট 1, আর বাকিগুলো হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। এই যে একটা বার আছে লাল, যে বারটা আছে এটাকে কি বলা হয়? আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, অনেকে বলবেন যে এটাকে স্ট্যাটাস বার বলা হয়, অনেকে ফাংশন বার বলা হয়, অনেকে টাইটেল বার বলা হয়, অনেক কিছু বলবেন। এটাকে অনেক কিছু বললেও প্রকৃতপক্ষে এই বারটার নাম হচ্ছে কি টাইটেল বার। এটাকে টাইটেল বার দেওয়ার কারণ হচ্ছে কি আমরা এই ফাইল যে এইখানে যে ডাটাগুলো আমরা সেভ করব বা আমরা কাজ করব, এই ডাটাটা কাজ করার পরে যে আমরা সেভ করি ফাইলটাকে, ওই ফাইলটাকে কি নাম, যেই নাম দিয়ে সেভ করবো সেই নামটা এখানে উপরে দেখা যায় বলে এটাকে টাইটেল বার বলা হচ্ছে। মানে আমার আমার ফাইলের যেই টাইটেলটা সেই টাইটেলটা উপরে এখানে দেখা যাবে। আমি যদি এই নামে সেভ করে থাকি তাহলে এটাকে টাইটেল বার বলা হচ্ছে।
ঠিক আছে। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফাংশন মেনু। এগুলোকে বলা হয় ফাংশন মেনু বা ফাংশনাল বার। ঠিক আছে। এরপরে এই প্রত্যেকটা ফাংশন দেখেন আমি যখন ক্লিক করি এখানে বিভিন্ন আরো অনেকগুলো সাব ক্যাটাগরি ফাংশন আপনি দেখতে পাচ্ছেন। এই যে এতগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি এই ফাংশন গুলোকে বলা হয় মাইক্রোসফট অফিসের ভাষায় রিবন বলা হয়, এগুলোকে রিবন। ঠিক আছে। এরপরে দেখেন এখানে একটা কি আছে 1 2 3 4 5 একটা লাইন আছে। এই লাইনটাকে খালি চোখেই স্বাভাবিকভাবে একেবারে যে কিচ্ছু বোঝে না তার থেকে জিজ্ঞেস করলো সে বলবে এটা হচ্ছে রুলার। এটাকে রোলার বলা হয়, স্কেল বলা হয়। ঠিক আছে। তো অনেকে রোলার বলেন, অনেকে স্কেল বলেন, যেটাই অনেকে মার্জিন বলেন, যেটাই বলেন না কেন সবটাই সঠিক, কিন্তু মাইক্রোসফট অফিসের ভাষায় এটাকে রোলারই বলা হয়। অনেকের পিসিতে মাইক্রোসফট ওয়ার্ডে রোলারটা দেখা যাবে না, এটা দেখানো যাওয়ার জন্য ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে রোলারে যদি টিক মার্ক থাকে তাহলে রোলারটা দেখা যাবে। আরেকবার ক্লিক করে টিক মার্ক তুলে দিলে রোলারটা দেখা যাবে না। এখন আমি রোলারটা যদি দেখতে চাই তাহলে আমি এখানে টিক মার্ক দিলাম। দেখেন আমার উপরে এবং বাম পাশে রোলার দেখা যাচ্ছে, ডান পাশে এবং নিচে দেখা যাওয়ার দরকার নেই। উপরে করলে নিচে ঠিক হয়ে যায়, ডান পাশে বাম পাশে করলে ডান পাশে ঠিক হয়ে যায়, সেজন্য দুই পাশে দিয়েছে। ঠিক আছে। এরপরে হচ্ছে কি এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এখানে, সরি বাম পাশে না, নিচের দিকে একটা বার দেখতে পাচ্ছি। দেখেন এখানে লেখা আছে পেজ 1 of 1 ওয়ার্ড 0। এইখানে দেখেন কয়েকটা ভিউর কয়েকটা মোড আছে। আমি এখানে প্রিন্ট লেআউট মোডে আছে, এখানে আছে ফুল স্ক্রিন রিডিং মোড আছে, তারপর ওয়েব লেআউট আছে। এগুলো আমার তেমন একটা দরকার নেই। আচ্ছা, এই যে নিচের যে বারটা দেখতে পাচ্ছি আমরা 1 of 1 ওয়ার্ড 0, এখানে যে একটা প্রিন্টের লেআউট আছে, এখানে যে একটা 130% জুম দেখা যাচ্ছে, এখানে জুম আউট জুম ইন করার যে একটা বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কেন বলা হয়? কারণ হচ্ছে কি আমার এই ডকুমেন্টের টোটাল স্ট্যাটাসটা এই বারের মধ্যে দেখা যাবে। কিভাবে দেখেন, আমি কয়েকটা ওয়ার্ড টাইপ করেছি। প্রথমে যেখানে দেখা যেত যে ওয়ার্ড 0, তখন এখানে দেখেন ওয়ার্ড সংখ্যা দেখা যাচ্ছে 8। ঠিক আছে। এখানে কয়টা ওয়ার্ড আছে সেটার স্ট্যাটাসটা এখানে দেখা যাবে। এরপর আমি যদি বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করি, বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করেছি, দেখেন আমি খালি পেজ। আচ্ছা, তো দেখেন আমি এখন কত নাম্বার পেজ আছে, 15 নাম্বার পেজে আছে। দেখেন এখানে লেখা আছে 14 নাম্বার পেজ আছে, এখানে লেখা আছে পেজ 14 of 22, মানে 22টা পেজের মধ্যে আমি এখন 14 নাম্বার পেজে আছি। ঠিক আছে। 14 নাম্বার পেজে এডিটেবল অবস্থা আছে। আমি এখানে লেখালেখি করলে দেখেন 14 নাম্বার পেজে এডিট হচ্ছে, বাকিগুলো দেখেন খালি কিছু নাই এখানে। আচ্ছা, তাহলে এরপরে যে ডান পাশে একটা বার দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রল বার। আপনি মাউসের হুইলটা উপর নিচের দিকে ঘোরালে আপনার মানে আপনি মাউসের হুইলটা যদি নিচের দিকে ঘোরাতে চান, উপরের দিকে না তুলে নিচের দিকে যদি মানে সামনের দিকে যদি আনতে চান তাহলে এটা কি হবে, স্ক্রল করে করে নিচের দিকে নামবে। আবার যদি উপরের দিকে তুলেন মাউসের চাকাটা হুইলটা, তাহলে এটা উপরের দিকে আসবে। এটাকে স্ক্রলিং বলা হয়, এই সেজন্য এটাকে স্ক্রল বার বলা হয়। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে স্ক্রল করা। এটা ধরে চাকাটা না করে এটা ধরে যদি করতে পারে তাহলে আপনার জন্য ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এরপরও যদি তো এখন আমরা কাজ শেখার জন্য আমাদের যে ফাংশনগুলোকে দেখতে হবে সেই ফাংশনগুলো হচ্ছে কি আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর দেখেন প্রথম যে অপশনটা আছে, আমরা যে ডকুমেন্টটা সেভ রেডি করব সেই ডকুমেন্টটা আমাদেরকে সেভ করতে হবে। প্রথমত সেই ফাইলে যদি আমরা সেভ করতে এখানে এসে সেভ ফাংশনে ক্লিক করব। সেভ ফাংশনে ক্লিক করে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করবে। একটা প্রশ্ন হচ্ছে কি আপনার ডকুমেন্টটা কোথায় সেভ করতে চান, আর একটা হচ্ছে কি আপনার ডকুমেন্টের ফাইলটার নাম আপনি কি দিবেন। তো এরকম যদি হয় তাহলে আমরা যদি সেভে ক্লিক করে এই অপশনটা আসবে। দেখেন প্রথমত জিজ্ঞেস করতেছে আমি এই ফাইলটাকে কোথায় সেভ করব। কোথায় সেভ করতে বলতে আমাদের কম্পিউটারের দুইটা কি আছে, আমাদের কম্পিউটারের দুই ধরনের মেমোরি আছে। একটা হচ্ছে কি স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। আমাদের মোবাইলে যদি বলি আমরা দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে কি ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল।
সো এই পুরা যে কয়েকটা ড্রাইভ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মিলে হচ্ছে আমার কম্পিউটার। এটা হচ্ছে কি অস্থায়ী একটা ড্রাইভ, আর বাকি সবগুলো এই তিনটা হচ্ছে কি স্থায়ী ড্রাইভ। আপনার যদি খুব ইম্পর্টেন্ট কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি সি ড্রাইভে রাখবেন না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ড্রাইভ, আর বাকিগুলো হচ্ছে কি পার্মানেন্ট ড্রাইভ। তো আপনি সি ড্রাইভে যদি কোনো কিছু রাখেন, কোনো কারণে তো আপনার কম্পিউটারটাকে আচ্ছা, তো মনে করেন আমি এটাতে সেভ করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে এসে প্রজেক্টে সেভ করলাম ডিজিটাল আইটি ইনস্টিটিউট। দেখেন কতগুলো বেস আমার গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন, এই সবগুলো বেস আমি শেষ করেছি। এরপর থেকে তো এখানে যদি আমি সেভ করতে চাই, আমি আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটা দেখেন আমি এখানে রাইট বাটন ক্লিক করার পরে নিউতে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করলে হয়, অথবা এখানে কোথাও ক্লিক করে দেখেন এখানে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে হয়। আমি এখানে ক্লিক করেছি, আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি পেজ 403। এই ফোল্ডারটা ওপেন করেছি, এখন আমি আমার ফাইলটা দেখেন এদিকে দেখা যাচ্ছে ফাইলের নাম কি দিবে সেটা আমার কাছে জিজ্ঞেস করতেছে। আমি এখানে ফাইলের নাম দিলাম, মনে করেন ফাইলের নাম দিচ্ছি আমি ক্লাস প্র্যাকটিস। এখানে আমি সেভ করেছি, আমাদের এই ফাইলটা দেখেন সেভ হয়ে গেছে। উপরে যেটা টাইটেল বার দেখিয়েছিলাম এখানে লেখা ছিল ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট শুধু। এখন দেখেন এটা ডকুমেন্ট কি, ঠিক আছে, টাইটেলটা এখানে উপরে দেখা যাচ্ছে। এখন আমরা সেভ তাহলে আমরা বুঝি। এখন এই যে সেভটা আমরা করেছি এটার একটা শর্টকাটও আছে, আমরা শর্টকাট কি এগুলো শিখবো। মাইক্রোসফট ওয়ার্ডে কি কি শর্টকাট কি ব্যবহার হয় সেটা আমরা শিখবো। প্রথমত হচ্ছে কি সেভ, কন্ট্রোল এস। কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়ে যাবে। আমি যেখানে এখান থেকে এসে সেভে ক্লিক করেছি, আমাদের কি চেয়েছে আমাদের কাছ থেকে কোথায় সেভ করবো কি নামে সেভ করবো জিজ্ঞেস করছে। কিন্তু আপনি যখন একবার সেভ করে ফেলবেন এটা কিন্তু বারবার আর জিজ্ঞেস করবে না কি নামে সেভ করবে, সেভ তো অলরেডি হয়ে গেছে। কি নামে সেভ করবেন কোথায় সেভ করবেন এটা আর বারবার আপনার থেকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তারপর থেকে আমরা সেভের আরো শর্টকাট আছে, দেখেন উপরে একটা বাটন আছে, এই যে দেখেন আইকন, এই আইকনটা দেখেন, এই আইকনটা যেখানে দেখেন মনে করবেন সেভ, ঠিক আছে। তো আমরা এই আইকনে ক্লিক করে সেভ করতে পারি। তো এরপর দেখেন ফাইলের পরে দেখেন সেভ এর পরে আছে হচ্ছে কি সেভ এস। সেভ এসটা কি? সেভ এসটা হচ্ছে কি আপনার এই ডকুমেন্টটাকে আপনি অন্য একটা কাজে ব্যবহার করতে চাইলে, মানে ম্যাক্সিমাম ব্যাপার হচ্ছে কি একই থাকবে, কয়েকটা জিনিস ব্যাপার চেঞ্জ করে দিয়ে আগের ফাইলটাকে ঠিক অক্ষত অবস্থায় রেখে যেভাবে ছিল সেভাবে রেখে তো এরকম ফাইল যদি আপনি সেভ করতে চান, আগের পূর্বের কোনো ফাইলকে অপরিবর্তিত অবস্থায় রেখে সেই ফাইলটা থেকে যদি আপনি আরেকটা ফাইল বানাতে চান তাহলে আপনাকে সেভ এস করতে হবে। যেমন আমি একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, ফাইলে এখানে ক্লিক করেছি, দেখেন এখানে সেভ এস যখন আমি ক্লিক করেছি সেম আগের মতো আমার থেকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করতে হচ্ছে কি নামে সেভ করে। সেভ এস যখন আমি ক্লিক করেছি দেখেন প্রথম আমি যেটা সেভ করছি এটা কিন্তু সেভ করি, মানে লিখেছি সেটা কিন্তু সেভ করি। তারপর আমি এখানে সেভ এসে আসলাম, সেভ এসে আসার পরে সেম কাজটা আমি এখানে জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিলাম। আবার এটা আমাকে আরো কয়েকটা লাইন আমি লিখি। এবার এটাকে সেভ করেছি আমরা, তাহলে আমাদের দুইটা ফাইল হয়েছে, একটা হচ্ছে কি সেভ এস করে আর একটা সেভ এস ছিল, পরেরটা হচ্ছে কি সরি ক্লাস প্র্যাকটিস ছিল, পরেরটা হচ্ছে কি ক্লাস প্র্যাকটিস আন্ডারস্কোর 1 2 3। আমি যদি এগুলোকে কেটে দিই, আমি যদি আমার ফোল্ডারে চলে যাই, এই যে ফোল্ডার এখানে যদি আসি,
তো দেখেন আমাদের এখানে ফোল্ডার হচ্ছে কি 403 নম্বর ফোল্ডারটা আমাদেরকে একটু খুঁজে বের করে নিতে হবে। অনেকগুলো ফোল্ডার এখানে নিচের দিকে থাকবে মনে হয়। এই যে এই ফোল্ডারটা আমরা এখানে দেখবো, দেখেন দুইটা ফাইল আমাদের হয়েছে, প্রথমে ক্লাস প্র্যাকটিস, তারপর হচ্ছে ক্লাস প্র্যাকটিস 1 2 3। আমি যখন ক্লাস প্র্যাকটিস ওপেন করছি আমার এতটুকু সেভ হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যদি পরবর্তীতে যেটা ওপেন করেছি সেটা দেখেন, সেটাতে এতটুকু পর্যন্ত আছে। তাহলে আমি আগে যে ইয়াটা ছিল, ডকুমেন্টটা ছিল, সেটাকে অপরিবর্তিত অবস্থায় রেখে আমি আরেকটা ফাইল বানিয়েছি, ঠিক আছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা ক্লাস প্র্যাকটিসে কাজ করব। আশা করি সেভ এবং সেভ এস এর পার্থক্যটা বুঝেছেন। সেভ এস এর কোনো শর্টকাট নাই। অনেকে বলবেন যে F12 চাপ দিলেই সেভ হয়ে যায়, মানে সেভ এস অপশনটা আসে, এগুলো এখন আসে না। যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অব্র ব্যবহার করলে এটা আসবে না, যদি না করেন তাহলে আসবে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি শর্টকাট ব্যবহার করে থাকি, অল্টার প্লাস সেভ পর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার মাইক্রোসফট ওয়ার্ডে বা পুরো কম্পিউটার ব্যবহার করতে গেলে আপনাকে 100-র উপরেই 100-150 প্লাস কি আছে, শর্টকাট আছে। এত শর্টকাট আমার পক্ষে দেখানো সম্ভব না। আমরা ক্লাস শেষের পরে একটা শর্টকাটের একটা ফাইল দিয়ে দিব। আমরা এতগুলো শর্টকাট এখানে দেখাতে পারবো না, একটা আমার বানানো একটা ডকুমেন্ট আছে, ওই শর্টকাটের ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই ফাইলটাকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। শুধু মুখস্থ করলে হবে না, Ctrl+S দিলে সেভ হয়। এটা আপনি মুখস্থ করলেন, জীবনে কোনোদিন ব্যবহার করলেন না, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি মুখস্থ জানেন কিভাবে করতে হবে, কোনটার সাথে কোনটা যোগ করলে কি হবে, কোনটার সাথে আদৌ কোনটা যোগ করতে হবে, এটা আপনি জানেন। কিন্তু তো ওই ফাইলটা আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা নেবেন। এরপর দেখেন ওপেন। ওপেন মানে হচ্ছে কি আমার কাছে যে ফাইলটা আমি সেভ করে রাখছি, যেমন মনে করেন আমরা ক্লাস প্র্যাকটিস 1 2 3, আমি এটা যদি এখন আবার ওপেন করে কাজ করতে চাই, তখন আপনাকে এখানে ফাইলে এসে ওপেনে ক্লিক করতে হবে, অথবা শর্টকাট Ctrl+O তে ক্লিক করলে ওপেন হবে, ঠিক আছে। তো আমি Ctrl+O তে ক্লিক করলাম, দেখেন ওপেন হয়েছে। এখান থেকে আমি যে ফাইলটা চাই সেই ফাইলটা আমি কিন্তু ওপেন করে নিতে পারবো, ঠিক আছে। এই ফাইলটা আমি ওপেন করতে ডাবল ক্লিক করলে ওপেন করলাম, এরপর আমি এই ফাইলটা ওপেন করতে দেখেন সিলেক্ট করে ডাবল ক্লিক করেছি, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওপেনটা এইভাবে। এরপর আছে হচ্ছে কি ক্লোজটা খুবই সিম্পল, এই ক্লোজ শেখানোর কিছু নাই। আপনি এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, এইখানে ক্রস চিহ্নে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে, অথবা ফাইলে ক্লিক করে নিচের দিকে দেখেন একদিকে অপশন আছে, একদিকে যাচ্ছে। ক্লোজটা হচ্ছে কি, এই যে ডকুমেন্টটা আমি কাজ করতেছি, এটা যদি আমি ক্লোজ করতে চাই Ctrl+W তে ক্লিক করলে এই ডকুমেন্টটা চলে গেছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্লোজ, এটা শর্টকাট হচ্ছে কি Ctrl+W। এরপরে হচ্ছে যে ইনফো ইনফো মানে যে এই ডকুমেন্টের ইনফরমেশন কি, সাইজ দেখেন 14 কেবি, পেজ ওয়ার্ড 15টা, টোটাল এডিটিং টাইম 14 মিনিট। এতে এই ধরনের কিছু ইনফরমেশন। ক্লোজের পরে আছে হচ্ছে কি ইনফোর পরে, ইনফো তেমন একটা কাজে নেই। রিসেন্ট মানে হচ্ছে কি আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে রিসেন্টলি কোন কোন প্রজেক্টটাতে কোন কোন প্রোগ্রামে ইয়াতে আপনি কাজ করছেন, কোন কোন ফাইলে আপনি কাজ করছেন, এগুলো রিসেন্টে থাকবে। এখানে প্রায় 30টা মতো থাকে। তো এগুলা যখন নতুন করে একটা কাজ করবেন, পুরাতন একটা এখান থেকে চলে যাবে, নতুনটা এখানে আসবে। তো এইভাবে করতে করতে
তো এইভাবে করতে করতে এখানে অনেকগুলো হবে। তো রিসেন্টে থাকবে, আপনি যদি কোনো একটা ফাইল যদি 2 বছর আগে করেন, এরপর যদি কোনো কম্পিউটার আপনি কাজ না করেন, আবার যদি আপনি এখানে রিসেন্ট আসেন, তাহলে 2 বছর পর্যন্ত এটা থেকে যাবে। এখান থেকে আপনি রিসেন্ট থেকে বের করতে হবে, ওপেনে গিয়ে ফাইল ঘাটাঘাটি করতে বের করতে হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে কি নিউ। নিউটা কি? নিউ মানে হচ্ছে কি আমি যে ডকুমেন্টটাতে কাজ করতেছি, এই ডকুমেন্টটা থাকলো, এটা রেখে আমি আরেকটা ডকুমেন্টে কাজ করতে চাই, এটা এইভাবে থাকবে, আরেকটা ডকুমেন্টে কাজ করছে, সেটাকে নিউ বলে হয়। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, তখন আপনি এখানে নিউতে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা এখানে ক্রিয়েট অপশন, এটাতে সিলেক্ট করলো, আর এখানে ক্রিয়েট অপশন অথবা এটাকে ডাবল ক্লিক করলো, একটা নতুন করে ওপেন হয়ে যায়, ঠিক আছে। তো নিউ শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এনে দিলে নিউ হয়ে যাবে। দেখেন আমি যদি এখন কন্ট্রোল এন এ ক্লিক করি, আমি 7, 8 বার 10 বার পর্যন্ত কন্ট্রোল এ ক্লিক করেছি, যতবার ক্লিক করছি ততবার একটা একটা ডকুমেন্ট হয়ে গেছে। দেখেন যে কতগুলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। দেখেন কতগুলো আমি ওপেন করেছি, সবগুলো কেটে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, দেখেন আমি সবগুলো ক্লোজ করছি, এখন এটা এটা শুধু আছে। তাহলে কন্ট্রোল এন দিয়ে নিউতে ক্লিক করলে কন্ট্রোল এন হবে। এরপরে হচ্ছে যে প্রিন্ট। প্রিন্টে যদিও একেবারে দরকার নাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেই ডাটা এন্ট্রি কাজগুলো করবো, একটাও আমরা প্রিন্ট করবো না, ডিরেক্ট এখান থেকে সফট করে দিয়ে দিব, ওনারা ওনাদের মতো কাজে খাটাবে। তারপরেও একটা কোর্স কমপ্লিট করার পরে যদি প্রিন্টের কাজটা যদি আমরা না জানি, তাহলে নিজের ঘরে যদি কোনো কাজ থাকে, একটা অ্যাপ্লিকেশন থাকে, তাহলে প্রিন্ট করতে পারবো না, তাহলে এটা খুবই উইয়ার্ড দেখায়। তো সেজন্য আমরা প্রিন্টে যে একটু শিখাবো। প্রিন্ট হচ্ছে কি, এখানে কন্ট্রোল পি তে ক্লিক করলেও প্রিন্ট অপশন চলে আসে, এই যে এটা অপশনটা চলে আসে, অথবা এখানে গিয়ে প্রিন্টে ক্লিক করলেও আসে। তো দেখেন আমি এখানে কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে ক্লিক করছি। এখান থেকে আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্ট করতে চান, কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে এখানে প্রিন্ট অপশন আসতে হবে। এরপরে আপনাকে এখানে আপনি কোন পেজ প্রিন্ট করতে চাচ্ছেন, পেজেস ওরিয়েন্টেশনটা কিরকম হবে, সবগুলো এখান থেকে করা যাবে। তো দেখেন প্রথমত হচ্ছে কি, আপনি আপনার কম্পিউটার থেকে যদি কোনো কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান, আপনার কাছে অবশ্যই একটা প্রিন্টার, ভালো একটা প্রিন্টার দরকার আছে। মানে একটা প্রিন্টার থাকলে, যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার থেকেই প্রিন্ট করতে হবে না। আপনারা জানেন কম্পিউটার বা ল্যাপটপের পিছন দিয়ে কোনোভাবে কাগজ বের হয় না, কাগজ প্রিন্ট হয় বের হয় প্রিন্টার দিয়ে। তাহলে আপনার প্রিন্ট করতে হলে অবশ্যই একটা প্রিন্টার সেট আপ করা থাকতে হবে, তাহলে প্রিন্ট হবে, না হলে প্রিন্ট হবে না। তাহলে প্রিন্ট করতে গেলে আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে যাচ্ছি, আমার এখানে এক পেজ আছে, আমি ডকুমেন্টটাকে সিলেক্ট করে এখানে প্রিন্ট কন্ট্রোল পিতে এসে এখানে প্রিন্টে ক্লিক করে দিলে এই ডকুমেন্টটা একটা পেজ প্রিন্ট হবে। যদি আমি এখানে দেখেন কপি, এখানে যদি আমি দেখেন এখানে বাড়ায় দিতে পারি, অথবা আমি চাইলে এখানে এখানে ক্লিক করে লিখে দিতে পারি আমি। তো এখানে প্রিন্ট অপশন এসেছে, আমি এটা 12 ক্লিক করছি, 12 এখানে 12 দিয়ে যদি প্রিন্টে ক্লিক করি, এই ফাইলটা 12টা কাগজে প্রিন্ট হবে, ঠিক আছে। এরপরে এখানে প্রিন্টার থাকবে, যে প্রিন্টারটা আপনি প্রিন্ট করছে ইনস্টল করছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা থাকলে তো ভালো, আর সিলেক্ট করা না থাকলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আসতে হচ্ছে কি পেজ, প্রিন্ট অল পেজেস। আমার এখানে মনে করেন 500টা পেজ আছে এই ডকুমেন্টে, আমি এখানে 500টা পেজ প্রিন্ট করতে চাচ্ছি এক কপি করে, সেই থেকে এখান থেকে এখানে এক লিখে দিব, আর এখানে প্রিন্টে দিব। প্রিন্টে ক্লিক করলে এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এরপর দেখেন 500টা যদি পেজ আমার থাকে, এখানে যদি আমি কোথাও যদি কোনো ক্লিক না করে ডাইরেক্ট প্রিন্টে ক্লিক করি, এটা যদি আমি এখানে 5 দিই বা 3 দিই, 500 পেজ আছে না, এখানে আমি 3 করে দিলে 3 কপি করে প্রিন্ট হবে, 1500 ডকুমেন্ট প্রিন্ট হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই যে 500 পেজের ডকুমেন্ট যদি আমি কয়েকটা একটা দুটো একটা দুটো পেজ আমি প্রিন্ট নিতে চাই, সেক্ষেত্রে দুইটা সিস্টেমে করা যায়। সেটা হচ্ছে কি, আমি মনে করি আমার এখানে পেজ আছে হচ্ছে কি 14টা পেজ আছে, আমি এখন 13 নম্বর পেজে 12 নম্বর পেজে আছে। আমি যদি এটাকে যদি এখান থেকে যদি আমি এই লাইন এই পেজটা যদি আমি প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি তে গিয়ে এখান থেকে দেখেন এখানে এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে প্রিন্ট কারেন্ট পেজ। প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করলে যেই পেজটা আমি লিখতেছি কারেন্ট পেজটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে প্রিন্ট কারেন্ট পেজ না দিয়ে আমি বেশ কিছু পেজ একসাথে প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে প্রিন্ট করবো? মনে করেন আমার 500টা পেজের মধ্যে আমি চাচ্ছি যে 1 থেকে 25 নাম্বার পেজটা প্রিন্ট হবে,
সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এই যে একটা আছে খালি ঘর আছে, এখানে আমরা 1-25 লিখলাম, তাহলে 1 থেকে 25 প্রিন্ট হবে। আমি চাচ্ছি আরো কতগুলো কমান্ড একসাথে দিতে। আমি চাচ্ছি যে এখানে 35 নাম্বার পেজটা, শুধু 35 নাম্বার পেজটা প্রিন্ট হবে, এক্ষেত্রে আমি এখানে 35 লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমি চাচ্ছি যে 75 নাম্বার পেজ থেকে 103 নাম্বার পেজটা প্রিন্ট হবে, 103 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে মাঝখানে যেগুলো আমি বাদ দিচ্ছি, যেমন 1 থেকে 25 দিলাম, এরপরে 26 থেকে 34 পর্যন্ত এগুলো বাদ যাবে, 35 নাম্বার পেজটা প্রিন্ট হবে। এরপরে 36 থেকে 74 নাম্বার পেজটা প্রিন্ট বাদ যাবে, তারপর 75 থেকে 103 নাম্বার পেজটা প্রিন্ট হবে। আবার আমি যদি চাই যে 200 থেকে 300 পর্যন্ত পেজগুলো প্রিন্ট হবে, এরপর আমি যদি চাই যে শুধুমাত্র 400 নাম্বার পেজটা প্রিন্ট হবে, এরপর আমি যদি চাই যে 455 থেকে 480 নাম্বার পেজটা প্রিন্ট হবে, তাহলে এটা একটা একটা করে আমি এখানে করি না। একটা একটা পেজ এখানে যা যা দিয়েছি সেগুলোতে প্রিন্টে ক্লিক করলে সবগুলো পেজ প্রিন্ট হবে। এরপর এখানে যা যা আছে এগুলো আমরা পেজ সেটআপ থেকে দেখবো, এখানে আর কিছু দেখতে হবে না। তাহলে প্রিন্টের ব্যাপারটা আমরা বুঝলাম। তো প্রিন্টের অপশনে যেতে হলে কন্ট্রোল পি তে ক্লিক করলে প্রিন্ট অপশন চলে আসবে। এরপরে হচ্ছে কি কি আছে, নিউ প্রিন্ট, সেভ এন্ড সেন্ড অপশন। অপশনে তেমন কিছু নাই এখানে, এগুলোতে তেমন কিছু নাই। আর এক্সিট অপশনটা তো এদিকে আছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে এক্সিট হয়ে যাবে, এদিকে ক্লিক করলে এক্সিট হয়ে যাবে। এগুলো তার এখানে দেখার কিছু নেই। তারপর আসবো আমরা ইন হোম মেনুতে। হোম মেনুতে আমাদের অনেক কাজ আছে, এই কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি স্যার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কেন দেখা যাচ্ছে? এতক্ষণ পরে কি বলেন এগুলো? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে, আপনি আপনার এখন মোবাইল স্যার এতক্ষণ স্যার দেখা যাচ্ছিল স্যার, এখন দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে। আপনি মনে হয় সেটিংসটা চেঞ্জ করে ফেলছেন, আপনার স্ক্রিনের সেটিংটা চেঞ্জ করে ফেলছেন। স্ক্রিনের সেটিং পাল্টান তাহলে হয়ে যাবে। আমাকে একটু বলেন তো, আমার কথাগুলো একদম লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি শোনা যাচ্ছে। স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে আমার দিক থেকে কোনো প্রবলেম নাই। আপনারা এখানে 35 প্লাস পার্টিসিপেন্টের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তিও যদি আমাকে ভালোভাবে শুনতে পান, আমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পান, মানে আমার দিক থেকে তাহলে কোনো প্রবলেম নাই। আমার দিক থেকে প্রবলেম থাকলে আপনারা একজনও দেখতে পাবেন না। আর যদি মনে করেন আপনারা দেখতে মোটামুটি কয়েকজনে দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনাদের এখান থেকে প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আপনার ডিভাইসের প্রবলেম হতে পারে। তো এই জন্য আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, ভালোভাবে শুনতে পাচ্ছেন না, এরকম হবে। আমি কিন্তু খুবই স্যার এখন দেখা loudly যাচ্ছে। কথা বলতেছি, যাতে করে আপনাদের বুঝতে কষ্ট না হয়। পরবর্তী ভিডিওগুলো দেখলে যাতে সাউন্ডগুলো যাতে বুঝতে পারেন, হেডফোন দিয়েও শুনলেও বুঝতে পারবেন, হেডফোন ছাড়াও শুনলে আপনারা মোটামুটি আমার কথাগুলো ভালোভাবেই শোনা যাবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে হোম মেনুতে আসছি। হোম মেনুতে এসে এখানে কয়েকটা ফাংশন খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে দেখেন এখানে কপি, কাট, পেস্ট, এই অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কপি মানে হচ্ছে কি, আমি এই লেখাগুলো আমি হুবহু আরো একটা বানাতে যাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এখানে আমি কপি, এইখানে লেখাগুলো সিলেক্ট করার আগে যদি আমি এখানে দেখতে চাই, দেখেন এখানে কপি কাটের অপশন নাই, কোথাও ক্লিক করার অপশন নাই। যখন আপনি এগুলোকে সিলেক্ট করবেন তখন এই অপশনগুলো আসবে। কথা হচ্ছে যে আপনি যাই কপি করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন কপি অপশনটা আসবে। আর আপনি যাই কাট করতে চান সেটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কার্ডের অপশনটা আসবে, নাহলে আসবে না। তো আমি মনে করেন এই জিনিসটা কপি করেছি, এখান থেকে কপিতে ক্লিক করেছি। আমি আরো একটু নিচে গিয়ে আমি সেম লেখাগুলো এখানে দেখতে চাই, সেক্ষেত্রে কপি করে ফেলার পরে এখানে যদি আপনি পেস্ট করতে, এখানে যদি আনতে চান তখন আপনাকে এখানে পেস্টে ক্লিক করতে হবে। দেখুন দেখছেন, আমি যতবার পেস্টে ক্লিক করবো ততবার এই লেখাগুলো রিপিট হতে থাকবে, ঠিক আছে। তো কপি করার শর্টকাট হচ্ছে কি, কন্ট্রোল সি, ঠিক আছে। তো আবার যদি চাই যে কাট মানে কি, কাট মানে হচ্ছে যে একেবারেই মুভ হয়ে যাওয়া। মনে করেন আমি আমি এই মাসে আমার এই বাসাটা ছেড়ে দিব, বাসাটা ছেড়ে দিতে গেলে আমার এখানে যা মালামাল আছে বাসার সবগুলো আমি এখান থেকে নিয়ে যাব, তাহলে এগুলোকে বলা হয় মুভ। কিন্তু এমন যদি হয় যে আমার যে বাসার যে মালামালগুলো আছে এই মালামালগুলো আমি কিছুই নিয়ে যাব না, এটার মতো করে হুবহু করে আমি আরো একটা একটা করে বানাবো,
তাহলে সেটাকে বলা হয় হুবহু কপি করা। ঠিক তেমনি আর কার্ড হচ্ছে কি একেবারে হস্তান্তর করে ফেলা। ঠিক আছে, তো কার্ডের শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এক্স। কপি কাট করলাম, এটাকে আমার যেখানে প্রয়োজন সেখানে আমি মুভ করতে চাই, কাট ব্যাপারটাকে দেখাই। এখান থেকে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে চলে গেছে। আমি আবার অনেক নিচে গিয়ে এটাকে পেস্ট করলাম, দেখেন এখানে চলে আসছে, আগেরটা না এখানে চলে আসছে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন কপি এবং কাট। এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ম্যাক্সিমাম শর্টকাট গুলা যেটার শর্টকাট সেটার প্রথম অক্ষর দিয়ে হয়। মনে করেন সেভ এর শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এস, সেভ এর প্রথম অক্ষর এস বলে কন্ট্রোল এস দিয়ে শুরু হয়েছে। কন্ট্রোল ও দেখেন, ওপেন দেখেন, ওপেনের প্রথম অক্ষরটা ও বলে, এখানে কন্ট্রোল ও দিয়ে হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন ক্লোজ এর ক্ষেত্রে গিয়ে সি দিয়ে হয় নাই, ডাব্লিউ দিয়ে হয়েছে। নিউর ক্ষেত্রে এন দিয়ে হয়েছে, প্রিন্টের ক্ষেত্রে পি দিয়ে হয়েছে, কপির ক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে হয়েছে, কিন্তু কাটের ক্ষেত্রে এক্স দিয়ে হয়েছে। কেন? এরকম আরো অনেক আছে। কন্ট্রোল ভি দিলে বোল্ড হয়, আই দিলে ইটালিক হয়, আন্ডারলাইন দিলে ইউ দিলে আন্ডারলাইন হয়, এরকম আরো অনেক আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে কন্ট্রোল সি দিয়ে কপি হলে প্রথম অক্ষরটা সি বলে কপি হচ্ছে, তো কার্ডেরও তো প্রথম অক্ষরটা কি আছে, সি আছে। তাহলে এটা কেন হইলো না? কার্ড কেন হইলো না? কার্ড না হওয়ার কারণ হচ্ছে যে সি দিয়ে অলরেডি একটা শর্টকাট অ্যাসাইন করা আছে বলে সি দিয়ে আর কোনো শর্টকাট করতে পারবেন। এখন কন্ট্রোল সি ক্লিক করলে আপনি কপি হবে, এখানে যতই কার্ড যা আসুক, যে সি দিয়ে যত সংখ্যা থাকুক মানে যত ওয়ার্ড থাকুক না কেন সেটা আর হবে না, সি দিয়ে একটাই হবে। ঠিক তেমনি এরকম করে আরো অনেক অনেক শর্টকাট আছে যেগুলোতে আপনার মনে হবে যে প্রথম অক্ষর দিয়ে কেন হয় না, কারণ প্রথম অক্ষর দিয়ে অলরেডি একটা কি আছে, শর্টকাট অ্যাসাইন করা আছে বলে সেটা দিয়ে আর হবে না। আশা করি বুঝতে পেরেছি। কন্ট্রোল প্লাস বি তে ক্লিক করলে পেস্ট হবে। তারপর হচ্ছে যে এখানে একটা অপশন আছে দেখেন ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারটা কি এটা আমি এখন দেখাবো না, একটু পরে দেখাবো। এটার ব্যবহার যখন আসে তখনই দেখাবো, এর আগে দেখাইলে আপনারা ভালোভাবে বুঝবেন না। ঠিক আছে, এরপর দেখেন এখানে দেখেন একটা অপশন আছে ক্যালিব্রি বডি। এই ক্যালিব্রি বডিটা কি? এটা হচ্ছে একটা ফন্ট। এই ফন্ট মানে কি? আমি একটা লাইন টাইপ করি, তারপরে ফন্ট মানে কি বুঝাচ্ছি। এখানে আমি একটা লাইন টাইপ করেছি, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। একটা সেন্টেন্স আমি এখানে টাইপ করেছি। অনেকেই এই সেন্টেন্সটা টাইপ করার মানে বুঝেন, অনেকেই বুঝেন না। এই সেন্টেন্সটা কেন, পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন সেন্টেন্স আছে, সেখান থেকে বাছাই করে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ, এটা টাইপ করার একটাই কারণ হচ্ছে যে কিবোর্ডে ইংলিশের যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটে যতগুলা ইয়া আছে, লেটার আছে, যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর এখানে আছে, 26টা অক্ষর এখানে আছে একটা লাইনের মধ্যে। এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর এই একটা সেন্টেন্সে আছে। তো আপনি যদি এই সেন্টেন্সটা যদি রেগুলার টাইপ করেন তাহলে আপনার কিবোর্ডটা একেবারে মুখস্থ হয়ে যাবে। রেগুলার যদি আপনি টাইপ করেন তাহলে আপনার কিবোর্ড মুখস্থ হয়ে যাবে। আর আপনি এটা যদি স্পিডে টাইপ করতে পারেন তাহলে যত স্পিডে টাইপ করতে পারেন তত স্পিড র্যাঙ্কিং আপনার থাকবে স্পিডের জন্য। ঠিক আছে, তো এইটা যদি আপনি ভালোভাবে প্রতিদিন লিখেন, দেখে দেখে লিখেন, দেখে দেখে লিখতে লিখতে যখন আস্তে আস্তে না দেখে লিখা শুরু করবেন তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন আপনার কিবোর্ডটা মুখস্থ হয়ে গেছে, আপনি কোন বাটনটা কোথায় সেটা আপনি বুঝতে পারবেন। এটার জন্য এটা করেছেন। তো ফন্টের ক্ষেত্রে এই লাইনের ভূমিকা কি? এই লাইনের ভূমিকা হচ্ছে যে ফন্ট মানে হচ্ছে কি লেখার ধরন বা স্টাইল। মনে করেন আপনারা যারা এখানে আসছেন, এখানে এসএসসি পাস করেন নাই এমন কেউ নাই, এসএসসি পাসের চেয়ে বেশি অনার্স মাস্টার্স করে ফেলেছেন এরকম আছেন, বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত আছেন এরকম আছেন। তো
আপনারা যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাশের পরে আপনারা আপনাদের সার্টিফিকেটটা কালেক্ট করছেন না? পরীক্ষার পরে কালেক্ট করেন বা প্রফেশনাল জীবনে এসে 8-10 বছর বাদে কালেক্ট করেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে সার্টিফিকেটটা কালেক্ট করেছেন, সার্টিফিকেটের মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে আপনার নামটা অনেক ডিজাইন করা, সুন্দর করে টানা টানা হাতের লেখা। তো এখন কথা হচ্ছে যে লেখাগুলো তো আমরা জানি হচ্ছে কি সচরাচর এইভাবে হয়, টানা টানা হাতের লেখা কিভাবে হয়? এটা ফন্টের ধরন থাকে ভাইয়া, সরি, ফন্টের কিছু স্টাইল থাকে। হ্যাঁ স্টাইল থাকে। ওই যে সার্টিফিকেটের যে স্টাইলটা আছে, টানা টানা হাতের যে লেখাটা আছে, সেটা মূলত ফন্ট চেঞ্জ করেই এই ডিজাইনটা করা হয়। আমরা এখানে ফন্ট ডিজাইন চেঞ্জ করব। তো ফন্ট যাদের মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে, বাই ডিফল্ট এখানে অনেকগুলো ফন্ট থাকে। এর বাইরেও যদি আপনি বিভিন্ন স্টাইল, বিভিন্ন ডিজাইনের ফন্ট যদি আপনি ব্যবহার করতে চান, তখন আপনাকে ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আজকের ক্লাসের শেষে আমি আপনাদেরকে 1000 প্লাস ফন্টের কালেকশন দিব। একটা গুগল ড্রাইভের একটা লিংক দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই ফন্টগুলো ইনস্টল কিভাবে করতে হয় এবং ইনস্টল করে এটার ব্যবহার কিভাবে করতে হয় সেই রিলেটেড একটা টিউটোরিয়াল আমি দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ইনস্টল করে ফেলবেন। ওখানে 1000 প্লাস ডিজাইনের ফন্ট আছে, সেখান থেকে আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। এরপরে আরো যদি স্পেশাল কোনো ফন্ট যদি যে কোনো মুহূর্তে প্রয়োজন হয়, গুগল থেকে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে দেখেন আমি হ্যাঁ, এখানে ফন্ট কি বাংলা হবে না ইংরেজি হবে? বাংলা ইংলিশ সব ধরনের ফন্ট স্টাইল আছে ওখানে, 1000 প্লাস যেগুলোতে বাংলা ইংলিশ সব আছে। তো দেখেন আমি গুগল এখানে ফন্ট? একটা গুগল ফন্ট রিকোয়েস্ট হবে থাকবে, এটা? যে আপনাদের যত প্রশ্ন থাকবে একটু নোট করে রাখবেন, ক্লাসের শেষে এবং ক্লাসের শুরুতে প্রশ্ন করবেন। মাঝখানে প্রশ্ন করলে আমি ইন্টারাপ্ট হয়ে যাই, তো আমি যেই ফ্লোটা থাকে কথা বলার সেটা নষ্ট হয়ে যায়। সবগুলো প্রশ্ন একটু নোট করে রাখবেন। ক্লাসের শেষে আপনাদেরকে প্রায় 10-15 মিনিট সময় দেওয়া হবে এবং ক্লাসের শুরুতে, প্রতি ক্লাসের শুরুতে আপনাদের 10-15 মিনিট সময় দেওয়া হবে যে প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আর ক্লাসের শেষে দেওয়া হচ্ছে কি আজকে ক্লাস কতটুকু বুঝছেন, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। সো একটু ওকে ভাইয়া, সরি প্রশ্নগুলো সরি। নোট করে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। যেমন আমি এখন বলতে গেলে কোথায় আমি কথা বলেছি, কোন জায়গায় কথা বলেছি, কোনো আমার সেই মুহূর্তে কোনো এক্সাম্পল দেওয়ার মতো কোনো আমার মাথায় আসছিল কিনা, সেটা আমি ওই এটা রিদমটা হারাই ফেলতেছি। ঠিক আছে, এই জন্য রিকোয়েস্ট থাকবে, এটা জি জি, আপনাদের ভালোর সরি জন্য। ভাইয়া, সরি। ওকে, জি ঠিক আছে ভাইয়া। জি। সো দেখেন এই ফন্ট আমি এই লেখার স্টাইলটা চেঞ্জ করে ফেলবো। এখানে ফন্টের এই জায়গায় এসে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে যখন আমি ক্লিক করব অনেকগুলো ফন্টের নাম আসছে। দেখেন এখান থেকে যে ফন্টের নামটা আমি ক্লিক করব, দেখেন এই লেখা এবং এই লেখার মধ্যে তফাৎ হয়ে আসছে। আবার যদি আমি এখানে এটাকে সিলেক্ট করি, আবার এদিকে নিচের দিকে এসে যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এই স্টাইলটা দেখেন আবার ডিফারেন্ট হয়ে গেছে। তো ফন্ট চেঞ্জ করে করে মূলত লেখার স্টাইল, লেখার ধরন চেঞ্জ করা হয়। বুঝছেন, এটা আবার অন্যরকম। তো এরকম করে 1000 প্লাস ফন্ট এখানে আছে। আপনার যখন যে সবার মাইকটা একটু মিউট করেন। একজন ব্যক্তি অনেক বড় বড় করে নিঃশ্বাস ফেলতেছেন, আমার কানে হেডফোন লাগানো, এটা আমার কানে অনেক কঠিন ভাবে লাগতেছে। আমি মিউট করে দিলাম সবাইকে একেবারে। আচ্ছা দেখেন এটা আবার দেখেন কিরকম ফন্ট, দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের ফন্ট। তাহলে এখান থেকে যেই ফন্টটা আপনাদের ইচ্ছা হয় সেই ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বহুল ব্যবহৃত, বহুল গ্রহণযোগ্য ইংলিশ ফন্টটার নাম হচ্ছে যে, এটা অবশ্যই ব্যবহার করা যায়, এটা অফিসিয়াল আছে, ফর্মাল আছে, কিন্তু বই পুস্তক আর্টিকেল জার্নাল পেপার নিউজ পেপার রিপোর্টস অ্যাসাইনমেন্ট রিপোর্ট যা আছে সেখানে যেই ফন্টটা ব্যবহার হয় সবচেয়ে বেশি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সেই ইংলিশ ফন্টের নাম হচ্ছে টাইম নিউ রোমান্স। দেখেন আমি এখানে TIM দিয়ে দেখবো, দেখেন টাইমস নিউ রোমান। এই ফন্টটা সিলেক্ট করে দিলে দেখেন এই লেখার স্টাইলটা দেখেন, নিচেরটা দেখেন একটু উপরটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কুইকটা কিরকম, কিউটা কিরকম, এখানে কিরকম, এখানে আইটা কিরকম, এখানে আইটা কিরকম, এখানে ক্যাটা কিরকম, এখানে ক্যাটা কিরকম। দেখেন সিম্পল একটু একটু করে ভিন্নতা আছে, বাকি সবগুলো প্রায় এটার মতো। তো এইটাই হচ্ছে কি বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত, বহুল গ্রহণযোগ্য ইংলিশ ফন্ট। ঠিক আছে, ইংলিশের জন্য এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবার আসি, একটু আগে একজন ম্যাডাম জিজ্ঞেস করলেন তাহলে বাংলায় হবে কিনা, অবশ্যই বাংলা হবে। তবে বাংলায় লেখার জন্য, বাংলায় হওয়ার জন্য আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। দুইটার মধ্যে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, সেগুলো হচ্ছে কি বিজয় 52 অথবা অভ্র। আপনাকে লিখতে হলে অবশ্যই বিজয় 52 অথবা অভ্র থাকতে হবে, না হলে আপনি এখানে বাংলা লিখতে পারবেন না। যেমন
আমি এই লেখাটাকে যদি বাংলা করে ফেলতে চাই তাহলে আমাকে বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে। এখানে এসে দেখেন বাংলা ফন্টের নাম হচ্ছে কি, বাংলা ফন্টের আবিষ্কারক বিজয় বায়ান্ন আবিষ্কারক হচ্ছে কি বাংলাদেশি একজন বুয়েটের স্টুডেন্ট, তবে এটা দাবি করে আমাদের বর্তমান না সাবেক তো হয়ে গেছে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মনে হয়, এমপি মন্ত্রী মোস্তফা জব্বার স্যার। তো উনি এটা আবিষ্কার করেছে, উনি ধরে নেয়, কিন্তু বলা হচ্ছে যে এটা আসলে উনি আবিষ্কার করে নেয়, এটা বুয়েটের একজন স্টুডেন্ট আবিষ্কার করেছে বিজয় সফটওয়্যারটা। উনি যেটা আবিষ্কার করছে সেটার নাম হচ্ছে ফন্ট, বাংলা ফন্ট। তো বাংলা ফন্টের নাম হচ্ছে কি, অনেকগুলা ফন্ট আছে, তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত, বহুল গ্রহণযোগ্য যে ফন্টটা বাংলাদেশের বই পুস্তকে যেই ফন্ট দিয়ে লেখা হয় সেই ফন্টের নাম হচ্ছে কি সৌতন্নি এমজে। তন্নি, ওনার বড় মেয়ের নাম হচ্ছে তন্নি, আর লাস্টে যে এম যে দেখতে পাচ্ছেন সেটা শর্টকাটের এলিভেশন হচ্ছে কি মোস্তফা জব্বার, কিন্তু সামনে যে সো কেন লিখেছে সেটা জানি না। যাই হোক, সুতন্নি এম যে এটা হচ্ছে কি বাংলা ফন্ট। এখন এই লেখাটা ছিল হচ্ছে কি দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ, বাট আমি যখন এটাকে বাংলা করে বলছি এটা এরকম হ জ বড় লোক কেন হয়ে গেছে, কারণ বাংলা কিবোর্ডের সাথে ইংলিশ কিবোর্ডের কোনো মিল নাই। বাংলাটা যেটা আমি টি লিখেছি, ইংলিশে যেটা আমি টি লিখেছি সেখানে আছে হচ্ছে ট, সেখানে আছে অন্য কিছু, এই জন্য এটার সাথে এটা মিলবে না। তো এখন যদি আমি বাংলা লিখতে চাই তখন আমি কিভাবে লিখবো, আমি বাংলা লিখতে গেলে দেখেন লিখতে যাচ্ছি, আমি এখানে আমার লিখতে যাচ্ছি কিন্তু হয়ে গেছে মগ সভা, আমার হয় নাই। এই আমার হওয়ার জন্য আপনাকে হয় অবরোধে লিখতে হলে অবরোধের সেটিং করতে হবে, আর আপনি বিজয় বায়ান্নতে লিখতে চাইলে বিজয় বায়ান্ন সেটিং করতে হবে। তাহলে বিজয় বায়ান্ন যদি সেটিং করি, আমি এখানে দেখেন আমার এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটা এখানে ইনস্টল করা আছে। এইখানে গিয়ে এখান থেকে বিজয় বায়ান্ন সফটওয়্যারটা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখন ইংলিশে আছে, আপনি দেখেন বিজয় ক্লাসিকে ক্লিক করে এটা বিজয় ক্লাসিক হয়ে যাবে। এখন চাইলে আমি এখানে মগ সভা যেটা আছে সেটাকে আমি দেখেন আমার হয়ে গেছে এখন দেখেন। দেখছেন আমার শোনার নাম কেমন ভালোবাসি, লেখার স্পিডটা তো দেখছেন, বাংলা লেখার স্পিড। ইংলিশ লিখলে কত স্পিড লিখতে পারি বোঝার চেষ্টা করেন। যখন ডাটা এন্ট্রি কাজ করতাম অনেক ফাস্ট কাজ করতাম। ইভেন আমি আমার কম্পিউটার শিকার জার্নির পরে আমি কম্পিউটার দোকানে যা চাকরি করি ওখানে স্কুলের প্রশ্ন বানাই, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রশ্ন বানিয়েছি, অনেক স্পিডে প্রশ্নগুলো লিখতে হয়। তারপরে যে পত্রিকা অফিসে টাইপার হিসেবে কাজ করছি, পরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। এরপরে পারিবারিক চাপে ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে পারিবারিক বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। মাঝখানে 2-3 বছর 4 বছর, 2-3 বছর না প্রায় 4-5 বছরের একটা গ্যাপ থেকে যায় ফ্রিল্যান্সিং সাইট থেকে। এরপরে পড়াশোনা কমপ্লিট হয়, পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে ফ্রিল্যান্সিংটা গ্যাপ দিয়ে ফেলার কারণে আবার নতুন করে ফ্রিল্যান্সিং এ ব্যাক করতে এসে দেখি আমার সবগুলা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, র্যাঙ্কিং আসতেছে না, কাজ হচ্ছে না। তো সেই পড়াশোনা শেষ করার পরে ফ্রিল্যান্সিং এ ব্যাক করব এবং পাশাপাশি চাকরির জন্য অ্যাপ্লাই করব। তো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার পরে ভালো একটা জব হয়ে যায় ইউএন এজেন্সিতে, জাতিসংঘের একটা এজেন্সিতে। তো ওই জবটার পাশাপাশি আর ফ্রিল্যান্সিং করা হয়ে ওঠে নাই, কিন্তু জবটার শুরুতেই একটু খুব সময়ের ক্রাইসিস থাকলো। জবটা যখন আমি যখন 1 বছর যখন কমপ্লিট করে ফেলি এরপর আমার প্রচুর সময় থেকে যায়। ওই সময় থেকে আমি কি করব, ফ্রিল্যান্সিং করব না কি করব, এর মধ্যে ফেসবুকে ডিজিটাল আইটি ইনস্টিটিউটের একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাই যে তারা ডাটা এন্ট্রি ট্রেনার হিসেবে ট্রেনার খুঁজতেছে। ওখানে অ্যাপ্লাই করলাম, ভাইবা দিলাম। পুরো বাংলাদেশ থেকে প্রায় 70-80 জন ট্রেনারের মধ্যে শর্ট লিস্ট হলাম 15 জনের মধ্যে। 15 জন থেকে 3 জন ওনারা নিয়েছে, 3 জনের মধ্যে আমি একজন ছিলাম। তো জবের পাশাপাশি রাতের বেলা এই ট্রেনিং গুলো করে যাই এবং স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাই। তো এটাও কাইন্ডে ফ্রিল্যান্সিং। আমি একটা প্রতিষ্ঠানের হয়ে আমার বাসায় বসে, প্রতিষ্ঠান ঢাকাতে, আমার বাসা কক্সবাজারে, আমি কক্সবাজারে বসে অনলাইনের থ্রুতে পুরা বাংলাদেশের বিভিন্ন জেলার স্টুডেন্টদেরকে অনলাইনে ট্রেনিং করাই যাচ্ছে। এটাও কাইন্ডে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং করার জন্য কাজের জন্য অপেক্ষা করতে হয়, বাইরের জন্য রাত জেগে মেসেজ করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমি ভাবলাম যে চাকরি যেহেতু করি পাশাপাশি ফ্রিল্যান্সিং এর চেয়ে ট্রেনিংটা মনে হয় আমার জন্য একটু কমফোর্টেবল হয়, ফিক্স একটা টাইমে ফিক্স একটা কাজ করতে হচ্ছে।
রাত জেগে জাগতে হচ্ছে না, এই অনেক ধরনের আছে, এগুলোর জন্য আর কি এটা আমি বেছে নিয়েছি, ফ্রিল্যান্সিংটাকে বেছে বেছে নিয়েছি। ঠিক আছে। তো এখন যদি আমি এই বাংলা ফন্টটাকে যদি বিভিন্ন স্টাইলের করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো দেখুন। সেক্ষেত্রেও আমি এখানে জাস্ট একটা লাইনকে সিলেক্ট করব, এখান থেকে এসে ফন্টের এই জায়গা থেকে এসে দেখেন বাংলার বিভিন্ন স্টাইল আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে বাংলারও বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলোকে সিলেক্ট করে দিবেন যে স্টাইল আপনি দেখতে চান আপনার লেখাটাকে। বুঝছেন? এটা আবার বিভিন্ন ধরনের, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে। সো আমি আজকে আর দীর্ঘায়িত করবো না, রাত হয়ে যাচ্ছে, ক্লাসের প্রায় শেষের দিকে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আজকে ক্লাস রিলেটেড, যদি কেউ কিছু বুঝতে না চান বা কোর্স রিলেটেড, আমাদের তো আজকে প্রথম ক্লাস, অনেকের অনেক কিছু জানার থাকবে, অনেকের অনেক কিছু প্রশ্ন থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তী ক্লাসগুলো রেগুলার হবে। যদি কোনো কারণে কোনো ক্লাস মিস যায় বা করাতে না পেরে বা কোনো ধরনের প্রবলেম আমার হয়েছে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমি যথাসম্ভব চেষ্টা করব মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যদি কোনো ক্লাস না হয়। আর এমনিতে সচরাচর প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস হবে, না হলে জানা দিব, হলে তো জানানোর দরকার নাই। 10 মিনিট আগেই আপনারা ক্লাসে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন করবেন। এরপরে কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন, আমি মাইকটা আনমিউট করার পারমিশন দিচ্ছি, আনমিউট করতে পারেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনি ফন্ট দিবেন বলেছেন যে, হ্যাঁ, সেটা কি আমি এই এই ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো? সব জায়গায় ইউজ করতে হবে। আপনি জাস্ট আপনার কম্পিউটারে ইনস্টল করলেই যে কোনো প্রোগ্রামে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন। আপনি যেহেতু ইলাস্ট্রেটর এবং ফটোশপ সম্পর্কে জানেন, তাহলে ফন্ট সম্পর্কে জানার কথা। আপনি আপনার কম্পিউটারে যে কোনো ফন্ট ইনস্টল করেছেন, এটা প্রত্যেকটা প্রোগ্রামে এটা চলে যাবে, সেখান থেকে ব্যবহার করতে পারবেন, এখান থেকে সার্চ করে খুঁজে খুঁজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি ভাইয়া, আপনি গুগল ড্রাইভে লিংক দিয়ে বলেছিলেন দিব, ওখান যে থেকে পাবেন। জি বলেন। আপনি বলেছিলেন যে মেসেঞ্জারে আমাকে নক করে করবেন, গ্রুপে অ্যাড করে দেবো। তো আমি তো নক করেছিলাম ভাইয়া, কোনো গ্রুপে তো অ্যাড করানো হয় নাই। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন? হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট না দেন নাই বলে মেসেজ। অ্যাড হতে পারেন নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, তারপর মেসেজ করলে আমি আপনাদের মেসেজগুলো পাই, না হলে স্প্যাম থেকে খুঁজে পাওয়া যায় না, মেসেজ রিকোয়েস্টে পাওয়া যায় না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই বেয়েছের। এমন অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে আমিও আপনাদের অ্যাড মধ্যে হইনি। হুম হুম হুম। আমিও অ্যাড হইনি। যারা অ্যাড হন নাই, হ্যাঁ, ইনস্ট্রাকশন আমিও ফলো ফ্রেন্ড করবেন, রিকোয়েস্ট দিয়েছি, বাট অ্যাড হয়ে অ্যাড যাবেন। করা হয় নাই। ইনস্ট্রাকশন ফলো করবেন, অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইয়া আমি ফলো অপশনটা পাইছি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অপশনটা পাইনি। আমার আইডির ডান পাশে দেখবেন যে 3 ডট একটা মেনু আছে, এরকম একটা 3 ডট মেনু থাকবে, ওখানে ক্লিক করলে ফ্রেন্ড অপশন পাবেন আমার প্রোফাইলে গিয়ে। দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে ক্লাস টাস্ট এখানে শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন্স? আমি কোয়েশ্চেন শেষ না করা পর্যন্ত ক্লাস শেষ করি না। সো সবাইকে সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার জন্য। এখানে যতই পার্টিসিপেন্ট থাকুক না কেন, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন শেষ হওয়ার পরেই ক্লাস শেষ হবে। এছাড়া মোটামুটি সবগুলো প্রশ্ন কালেক্ট করার চেষ্টা করি, সবগুলো প্রশ্ন শোনার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে কোর্স কতটুকু বুঝতেছেন, কতটুকু জানার ইচ্ছা আছে, এগুলো দেখার চেষ্টা করি। আমাদের নেক্সট ক্লাস কখন? এটা তো বললাম যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা 20-এ। 2010 ভার্সনের কাজ শিখবো আমরা তো, 2003 বা 2007 যে কোনো একটা যদি আমি ডাউনলোড সমস্যা আছে। সরি, আমি বুঝি নাই। আপনি যখন বললেন 2010 যে ভার্সনটা মাইক্রোসফট অফিসের, সেখানে আমরা কাজটা শিখবো। তা আমার যদি 2013 বা 19-এর যে কোনো একটা মানে আমি ডাউনলোড দিতে পারি, তো সেটাতে করা যাবে? কোনো সমস্যা নেই, করতে পারবেন। আপনি যত আপডেট করতে পারেন ততই ভালো, কিন্তু আমি একটু ডিটেলস কাজ শেখানোর জন্য মাইক্রোসফট 10টাকে আমি প্রেফার করি আর কি। ওটা তো ডাউনলোড দিতে পারছি না। কেন? আপনি যে আমি দেখালাম না যে এটা আপনার সময় লাগবে ডাউনলোড করতে, 4 GB। আপনি আচ্ছা ক্যাট ইনটু পিসিতে যাবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পর সার্চ করবেন, এখান থেকে সার্চ করার পরে এখানে অপশন আসবে, তারপর দেখবেন যে নিচের দিকে একটা অপশন থাকবে যে ডাউনলোড, দেখেন এই যে ডাউনলোড 64। এখানে আরেকটা অপশন দেখবেন যে আমি যখন ডাউনলোড হয়ে যাবে, এই ফাইলটা ওপেন করতে গেলে একটা কি থাকবে, জিপ ফাইল থাকবে। এই ফাইলটা ওপেন করতে একটা পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3। ডাউনলোড হতে সময় লাগবে, এটা প্রায় আপনার 4-5 ঘন্টা সময় লাগবে। ডাউনলোড হয়ে গেলে দেন এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, এই যে হাউ টু ইনস্টল দা থি, এই দেখেন
এখানে যখন ভিডিওতে ক্লিক করবো কিভাবে ভিডিওটা সফটওয়্যারটা ইনস্টল করবো সেটা সফটওয়্যারটা ধন্যবাদ। ইনস্টল করবেন। না হলে পরে এটা ফলো করে যদি সফটওয়্যার ইনস্টল না করেন 1 মাস পরে এটার লাইসেন্স চলে যাবে, আপনাকে আবার বলবে যে এবার ইয়া করেন, তখন আপনি আবার নতুন করে সেটআপ করলে কম্পিউটার উইন্ডোজ করা ছাড়া নতুন করে সেটআপ করলেও কাজ করতে পারবেন না। তো এই ভিডিওটা দেখাটা অনেক বেশি জরুরি, এটা দেখে নেবেন। ধন্যবাদ ভাইয়া। জি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা ক্লাস শেষ করবো আজকে এখানে। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা ভাইয়া, আমরা যে ক্লাসগুলো করব, ক্লাসের লাস্টে কি আমাদেরকে কোনো হোমওয়ার্ক দেওয়া হবে যে আগামী এরকম ক্লাস কোনো? থেকে, হ্যাঁ একটা ভালো প্রশ্ন করেছেন, আগামী ক্লাস থেকেই হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে। এবং আগামী ক্লাস থেকেই আমরা ছোট ছোট কিছু মার্কেট প্লেসে দেখাবো, যেই মার্কেট প্লেসগুলো থেকেই আপনারা আর্নিং করা শুরু করবেন। তার মানে আপনারা আগামী ক্লাস থেকে আর্নিং করা শুরু করতে পারবেন, ছোট ছোট কাজ, ছোট ছোট ইনকাম। ওকে ওকে, ছোট ছোট কাজ থ্যাংক দেখা ইউ যাচ্ছে ভাইয়া। 10টা কাজ করেছেন $1 ইনকাম করেছেন। 10টা কাজ করতে আপনার সময় লাগলো মনে করেন আধা ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আপনি $1 ইনকাম করেন, বাংলাদেশের বর্তমানে 115 টাকা, যদি আপনি 3 ঘন্টা ব্যয় করেন $300 ইনকাম করলে আপনার প্রায় 350 টাকা বা 400 টাকা ইনকাম করতে পারতেছেন 3 ঘন্টায়, যেটা একজন বাংলাদেশের বর্তমান নিয়মে একজন মানুষের একদিনের ইনকাম প্রায় 300-400 টাকা। ঠিক আছে, তো হ্যাঁ সেই হিসাবে জি যদি ভাই। 3 ঘন্টা কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি $3 বা $2 ইনকাম করলেও তো আপনার প্রায় 300 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে বা 250 রাইট টাকা রাইট হচ্ছে। রাইট। তো এটা ওকে ওকে ভাই। এটা মোটামুটি ছোট ছোট কাজ। যতটা ইজিলি শুনতে পাচ্ছেন, যতটা খুশি হচ্ছেন, এতটা সহজও নয়, খুবই কঠিন, অনেক ডেডিকেশন প্রয়োজন হয়, অনেক বেশি সময় দিয়ে ধৈর্যের অনেক প্রয়োজন বেশি আছে। ফোকাসের প্রয়োজন হয়। দুনিয়াতে কোনো কিছু এত ইজি না। একজনের পকেটের টাকা আপনার নিজের পকেটে আনবেন, সে এমনি এমনিতে আপনাকে কোনো পরিশ্রম ছাড়া, কোনো ডেডিকেশন ছাড়া এমনি এমনিতে দিয়ে দিবে, ব্যাপারটা এরকম একেবারেই অ্যাকচুয়ালি নয়। ভাইয়া আমি এই ব্যাপারে জানি, কারণ আমি হ্যাঁ, জব হোল্ডার, তো আমার জানা আছে সেটাই একজনের সেটাই পকেটের তো টাকা সহজে আসে না। স্কিল ছাড়াই যে দ্বিতীয় ক্লাস থেকে আর্নিং করতে পারবেন, সেটা যে স্কিল ছাড়া কোনো আপনার যোগ্য মানে ইয়া নাই, দক্ষতা নাই, তারপরে আপনি আর্নিং করতে পারবেন, ব্যাপারটা খুব সহজ মনে আচ্ছা, হচ্ছে, সেটা কি কিন্তু কাজ করতে সেটা গেলে কি আমরা যে কোনো সময় করতে পারবো? যে কোনো সময় করতে পারবেন, আপনার যে কোনো সময় করতে পারবেন, এটাই মুক্ত পেশা। এটাকে আপনি মুক্ত পেশা বলতে পারেন, কারণ এখানে সবসময় জব অ্যাভেলেবল, সবসময় অ্যাভেলেবল। বরঞ্চ আপনি পছন্দ করে করে কাজ করতে পারেন, আমার এই কাজটা ভালো লাগতেছে না, আমি এটা করবো না, আমার এটা ভালো লাগতেছে, আমি এটা করবো, এরকম করে আপনি চয়েস করে করে করতে পারবেন। সারাদিনে 3 ঘন্টা করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এর জন্য কি আমাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, কোন কোন কাজগুলো করবেন, কোন কোন কাজগুলো করবেন না, কোন কোন মেথডে টাকা উইথড্র করতে পারবেন, কোন কোন মেথডে করতে পারবেন না, এবং টাকা উইথড্র করার পেমেন্ট গেটওয়ে গুলো কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাংলাদেশ থেকে করা যাচ্ছে কিনা, বাংলাদেশ থেকে করা গেলেও সেটা কিভাবে নিতে হবে, এই সমস্ত প্রসেস দেখিয়ে দেওয়া হবে, একেবারে কোনো টেনশন করতে হবে না। বুঝতে পেরেছেন? ধন্যবাদ ভাইয়া। জি, আর থ্যাংক কোনো ইউ। কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে ক্লাস আমরা শেষের দিকে যাব। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ভাইয়া, জি, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তারপর মেসেজ করছিলাম, এখনো গ্রুপে অ্যাড হয় নাই আর কি, আচ্ছা মেসেঞ্জার গ্রুপে। আমি চেক করে অ্যাড করে নিব, হয়তো আমার নোট পড়ে নেই। সেই ক্ষেত্রে ভাইয়া, এই আপনি ক্লাসের জিনিস মিস করে ফেলেছেন, সেটা বলেছি, যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দেওয়ার পরেও আপনাকে গ্রুপে অ্যাড করা না হয়, ওই পোস্টে একটা কমেন্টস করে দিবেন যে আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি, তাহলে আমার কমেন্টসটা, মেসেঞ্জারের মেসেজটা যদি আমার চোখে না পড়ে, কারণ আপনারা কেউ আমার ফ্রেন্ড না, আপনারা মেসেজ দিলে এগুলো স্প্যামে চলে যায়, মেসেজ রিকোয়েস্টে চলে যায়, কিন্তু আপনার কমেন্টসটা তো আমি দেখবো ভাই। তো যদি কোনো কারণে মিস হয়ে যান, কমেন্টস করে দিতে বলছিলাম, সেটা করেন নাই। যাই হোক, তাহলে আমরা আজকে এখানে আমাদের ক্লাস রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ভাইয়া, এই পরবর্তী। ক্লাসের রেকর্ডটা কি পাওয়া যাবে? একই কথা বারবার রিপিট করতে হচ্ছে। হ্যাঁ, এটা ক্লাসের রেকর্ড পাবেন, ক্লাসের শেষ আচ্ছা হওয়ার পরে জি, 1-2 ঘন্টার মধ্যে ধন্যবাদ। ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবেন। একটা ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দেওয়া হবে, ওই ইউটিউব চ্যানেলের লিংক আমি আগে থেকে দিয়ে দিয়েছি। যদি লিংক না পেয়ে থাকেন, ওই ভিডিও থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সমস্ত ভিডিও ওখান থেকে পাবেন। সাবস্ক্রাইব তাহলে করা আছে। আজকে ক্লাসটা এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।